গরম খুন্তি হাতে চেপে ধরতেই চিৎকার করে উঠল সীমাত। হাতে একটা দাগ পড়ে গেছে, ব্যথায় শরীর কেঁপে ওঠে। গায়ে জ্বর থাকাতে আরও বাজে অবস্থা হয়, দু চোখ ফেটে অশ্রু গড়ায়। বলে আর্তনাদ করে ওঠে মেয়েটা। সীমাতের আর্তনাদে আরও বেশি রেগে গেলেন বিলকিস। সীমাতের চুল মুঠি করে ধরলেন। বান্দি, সকাল বিকাল পড়ে পড়ে ঘুম, তোর মরা মা সব কাজ করবে? ব্যথা পাচ্ছি আম্মা। বান্দি, তোর কোন কালের আম্মা আমি? ওঠ, কাজ কর। বাপে মরছে তো বহুদিন হলো, তবুও শোক পালন গেল না। ওঠ বান্দির বাচ্চা। প্রচণ্ড ব্যথায় শরীরে চুলের মুঠি ধরাতে নরক যন্ত্রণা অনুভব হয়। এদিকে হাতে খুন্তি ধরাতে ফোসকা পড়ে গেছে। অসহ্য যন্ত্রণায় আবারও আর্তনাদ করে ওঠে সীমাত। বিলকিস নিজের সর্বশক্তি দিয়ে ধাক্কা দেয় সীমাতকে। মেঝেতে পড়ে গিয়ে হাতে ব্যথা পায় সীমাত। ফোসকা পড়া স্থানে আঘাত লাগায় আরও ব্যথা অনুভব হয়। মুখ দিয়ে অনিচ্ছায় আর্তনাদ বেরিয়ে আসে। সেই আর্তনাদ বিলকিসের কানে আসতেই বলেন, বান্দির বাচ্চা, নাটক করস? এইটুকু ফোসকা পড়াতে রংবাজি শুরু করছস? ওঠ বান্দি। সীমাতের শরীরে লাথি মেরে চলে যায় বিলকিস। হাঁটুতে থেতলে গেছে, ব্যথায় শরীর নাড়াতে পারে না। টেবিলের পায়া ধরে উঠে দাঁড়ায় সীমাত। কোনো মতে চলে আসে বাইরে। এক পলক তাকিয়ে বিলকিস বলেন, রান্নাঘরে বাসন আছে, খাল পাড়ে নিয়ে সব ধুয়ে নিয়ে আবি। আর শোন, বাড়ির পেছনের ওটানে অনেক ময়লা জমছে, সব পরিষ্কার করবি। আচ্ছা আম্মা। রান্নাঘর থেকে বাসন নিয়ে খাল পাড়ে যায় সীমাত। পাশের বাড়ির নতুন বউ সীমাতকে দেখে আফসোস করে ওঠে। আহা, তোমার ভাগ্য অনেক খারাপ গো সীমাত। এমন নরকে পড়ে আছো কি করে আল্লাহই জানে। কি করব ভাবি, এই বাড়ি ছাড়া তো আর আমার কোনো যাওয়ার জায়গা নেই আমার। কেন, তোমার মামা বাড়ি নেই? মামা বাড়ি আছে, তবে বড় মামা আর ছোট মামা আমাদের সাথে কোনো সম্পর্ক রাখেনি। কেন? আমার মামা বাড়ির অবস্থা সচ্ছল। বড় মামা আর ছোট মামার বেশ টাকা পয়সা থাকলেও মেজো মামার তেমন টাকা পয়সা ছিল না। সে বছর ধানের আড়তে বিশাল লস খায়। মেজো মামার অবস্থা তখন মরার মতো। আমার মা তখন নিজের ভাগের সম্পত্তি মেজো মামাকে দিয়ে দেয়। মেজো মামা সব সম্পত্তি বিক্রি করে ব্যবসা শুরু করে। তখন আবারও লসের ভাগে পড়তে হয় মামাকে। আমার বাবার সাথে মেজো মামার দ্বন্দ্ব বেঁধে যায়, কারণ বাবার সাথে মায়ের কথা হয়েছিল মেজো মামার ব্যবসা দাঁড়ালেই সব সম্পত্তি ফিরিয়ে এনে দেবে। কিন্তু তখন তো এমনটা সম্ভব হয় না। তখন বড় মামা আর ছোট মামা সবার থেকে মুখ ফিরিয়ে নেয়। মেজো মামাকে সম্পত্তি দেওয়াতে তারা খুব ক্ষোভ প্রকাশ করে। সকলের সম্পর্ক ভেঙে যায়। মেজো মামার সাথে কোনো সম্পর্ক রাখতে দেয়নি বাবা। তারপর পাশের গ্রামে ছোট্ট একটা সংসার গড়ে মেজো মামা। তার কিছুদিন পরে মেজো মামার মেয়ে হয়। জহির শরীর অসুস্থ থাকায় মেজো মামা সব বিক্রি করে দিয়ে সদরে চলে যায়। তারপর আর কখনো ফিরে আসেনি। আর না আমাদের সাথে কোনো যোগাযোগ করা হয়েছে। তার বছরখানেক পর আমার মা মারা যায়। তখন আমার বয়স 8 বছর। মাস যেতেই বাবা বিয়ে করেন। আমার সৎ মার সাথে নিয়ে আসেন আমার বোন বিনিকে। বিনি আর আমি সমবয়সী। মোটামুটি ভালোই চলতে থাকে সব। মাকে ছাড়া কষ্ট হতো, তবে বাবা তখন খুব আদর করতে লাগলো। আমার যখন 16 বছর তখন বাবাও মারা যায়। কথাগুলো বলার সময় চোখ থেকে পানি পড়ে যায় সীমাতের। একটু করে হাসে সীমাত। শিলা বলে, চাচা থাকতেও কি তোমার সৎমা এমন করতো? করতো, তবে বাবা মারা যাওয়ার পর অতিরিক্ত মারে। আগে অনেক কাজ দিত, আমি যদি না পারতাম তাহলে বকা দিত আর বাবার কাছে মিথ্যে নালিশ দিত। বাবা সেসব পাত্তা দিত না। তবে একদিন বাবা আমাকে খুব মেরেছিল, কারণ আম্মা বাবাকে বলেছিল আমি নাকি আর কোন ছেলের সাথে নষ্টি ফষ্টি করে বেড়াই। আহারে, তোমার কপালটা সত্যিই খারাপ। খুব মায়া হয় গো তোমার জন্য। তবে কি করব বলো? দোয়া করো ভাবি। হ্যাঁ, করব। আচ্ছা, তুমি এখন পড়াশোনা করো না? কলেজে ভর্তি হয়েছিলাম, তবে কলেজে যেতে দেয় না আম্মা। জানি না পড়াশোনাটা হবে কি না। শিলা কিছু বলবে তার আগেই ওর শাশুড়ির ডাক পড়ে। দ্রুত চলে যায় শিলা। দীর্ঘশ্বাস ফেলে সীমাত। বাসন ধুয়ে নিয়ে যায় বসাতে। বিলকিস আবারও চিৎকার করে ওঠেন, গালিগালাজ করতে থাকেন। কোন নাগরের সাথে কুকাম করতে গেছস ঘাটে? এত টাইম লাগে এ কয়েকটা বাসন পরিষ্কার করতে? হারামজাদি বেশ্যা। দুঃখিত আম্মা।
বান্দির বাচ্চা, আগে পেছনের উঠান পরিষ্কার কর। আর শোন, বিনির মাথায় তেল দিয়ে দিবি। কিন্তু আম্মা, বিনি তো তেল দিতে চায় না। তোর এত ভাবা লাগবো না, আমি যা বলছি তাই কর। আচ্ছা। ক্লান্ত দেহ নিয়ে ঘরে যায় সীমাত। বাসন রেখে দিয়ে ঝাড়ু নিয়ে যায় পেছনের উঠানে। বিশাল বড় বাগান ওদের, নানান ফলের গাছ, বেশ মোটা টাকা আসে প্রতি বছর। তবে এর এক অংশ সীমাতকে দেয় না বিলকিস। অর্ধেক টাকা রেখে দেয় বিনির জন্য, আর অর্ধেক টাকা দিয়ে নিজের জন্য এটা ওইটা কিনে আনে। কখনো সীমাতকে কিচ্ছু দেয় না। পুরনো নোংরা কাপড় জুটে সীমাতের কপালে। আগে অবশ্য এমন হতো না, তবে 5 বছর ধরে এমন হয়ে চলেছে। কারণ সীমাতের বাবা নাসিম আহমেদ সদরে কাজ করতেন তখন। তবে 1 বছর আগেই কারখানায় ভয়াবহ আগুন লেগে মারা যান তিনি। সেখান থেকে মাসিক ভাতা দেয়া হয়, যা দিয়ে সংসার চলে। তাছাড়া গ্রামের জমি আর দোকানের টাকা সম্পূর্ণ জমা হয় বিনির জন্য। বাগানের একপাশে কয়েকটা অপরাজিতা ফুলের গাছ লাগিয়েছে সীমাত। বহুদিন হলো যত্ন নেওয়া হয় না। অযত্নে বেড়ে ওঠা গাছগুলো বেশ সুন্দর ফুল ফুটিয়েছে। বেশ ভালো লাগে সীমাতের। গাছের ফুলে হাত বোলায়, ঝুঁকে ফুলের গন্ধ নেয়। ওঠার সময় চোখে পড়ে আম গাছের আড়ালে বিনিকে, গ্রামের মাতাল ছেলে মনসুরের সাথে ঘনিষ্ঠ অবস্থায়। সীমাতের আত্মা কেঁপে ওঠে। বিনি এ কী ভুল করে চলেছে? মেয়েটার কোনো বিপদ হবে না তো? ওই আশঙ্কায় বুকটা কেঁপে ওঠে ওর। এগিয়ে যায় সেদিকে। সীমাতকে দেখে ঝটকা খায় বিনি। মনসুরের থেকে কয়েক হাত দূরে সরে যায়। হঠাৎ সীমাত আশায় যেন হতবুদ্ধি হারিয়ে ফেলে। সীমাতকে উদ্দেশ্য করে বলে, তুই এখানে? কাজ করছিলাম। তুই এখানে কি করছিস? দেখ বিনি, মনসুর ভাই মানুষটা ঠিকঠাক নয়, চলে আয়। কি বলতে চাচ্ছিস তুই? এই যে তুই মনসুর ভাইয়ের চালে পা দিয়েছিস, এটাই ভুল। চল বাসা যাবি। বিনি বুঝতে পারে সীমাত সবটা দেখে নিয়েছে। বিলকিস জানলে সর্বনাশ হয়ে যাবে। তৎক্ষণাৎ বুদ্ধি বের করে বিনি। চিৎকার করে বলে, মা, ও মা, দেখে যাও এখানে কি হচ্ছে। কি করছিসটা কি বিনি? আম্মা এসব দেখলে বকবে তোকে। চুপ কর তুই। পাড়ার ছেলেদের সাথে নষ্টামি করে বেড়ানো হচ্ছে, আজকে তোর খবর আছে। বিনির কথাতে অবাক হয় সীমাত। মিথ্যে বলছে বিনি। সীমাত বলে, কিছু বলে যাচ্ছিস তুই? এইটাই যে মনসুর ভাইয়ের সাথে ঝোপের আড়ালে নষ্টামি করছিলি তুই, আর আমি সচক্ষে দেখেছি তা। বিনি, চুপ কর। মা, ও মা, দেখে যাও আদরের দুলালি কি করেছে। বিনির চিৎকারে চলে আসেন বিলকিস। সীমাত বলে, মিথ্যে বলছিস কেন বিনি? মা দেখো, এই দুলালি মনসুর ভাইয়ের সাথে নষ্টামি করছিল। আমি দেখে ফেলাতেই বলে আমাকে কিছু বলবি না। আমি তোমাকে দেখেছি, তাই এখন বলছে আমি নাকি মনসুর ভাইয়ের সাথে নষ্টামি করছিলাম। মিথ্যে বলছিস কেন বিনি? আশেপাশে চোখ বলিয়ে ঝাড়ু দেখতে পায় বিলকিস। সীমাতের শরীরে ঝাড়ুর আঘাত পড়তেই সীমা চিৎকার করে ওঠে। জ্বরের শরীর, তার ওপর একটু আগের ফোসকা পড়া হাতের ব্যথা, সব মিলে অসহনীয় যন্ত্রণা হয়। বিলকিস নিজের সর্বশক্তি দিয়ে মারে সীমাতকে। মনসুর মদ খাওয়া শরীরে ঢোলে। বিনি ইশারা করে চলে যেতে বলে। মনসুর চলে যায়। বিনি ব্যঙ্গ হাসে। মায়ের সাথে সাথে সে নিজেও সীমাতকে আঘাত করে। সীমাত বুঝতে পারে এই জীবনে অপেক্ষার প্রহর শেষ হবার নয়, মরণ বুঝে আজ ঘনিয়ে এলো। সীমাত খুব করে চাচ্ছে আজ তার মৃত্যু হোক। এই যন্ত্রণা সে আর নিতে পারছে না। চোখ দুটো বন্ধ হয়ে আসে। মুহূর্তেই জ্ঞান হারিয়ে তলিয়ে যায় সীমাত। সীমাতের সমস্ত শরীর জুড়ে ব্যথা। সে বিছানা থেকে উঠতে পারছে না। এদিকে বিলকিস রেগে রুদ্রমূর্তি হয়ে আছেন। হাজারখানেক যন্ত্রণা নিয়ে উঠে পড়ল মেয়েটি। ধীরে ধীরে কাজ করতে লাগলো। বিনি ঘরে বসে ফোন চাপছে। কিছুদিন পূর্বে তাকে ফোন কিনে দেওয়া হয়েছে। ঘর পরিষ্কার করছি, পাটা সরা। পা সরালো বিনি। কলপাড় থেকে পানি এনে ঘর মুছতে লাগলো সীমাত। জ্বরের শরীরে পানি যেন নরক যন্ত্রণা। গতদিন মার খেয়ে জ্ঞান হারিয়েছিল, তারপর তাকে পানি দিয়ে জাগানো হয়েছে। বিলকিসের মনে হয়তো তখন একটু মায়া জেগেছিল, তাই সেদিন কোনো কাজ করতে হয়নি। অথচ আজই মুক্তি নেই। সে ধীর স্থিরভাবেই জায়গাটা পরিষ্কার করে ফেলে। তবে পুনরায় বিনি বাদামের খোসা ফেলল। ভেজা মেঝেতে মিশে রইল তা। বিলকিস তখন রান্না শেষ করে ঘরে এসেছেন। সীমাত কাজ শেষ করে গোসল করতে গিয়েছিল। হারামজাদি কই গেছে? গোসলে গেছে মা, নবাব জাদি না।
বিলকিসের দু চোখে আগুন। সীমাত গোসল করে সবে বের হয়েছে, তার কান ধরে টেনে আনলেন বিলকিস। কি করতেছিস তুই? একটা কাজ ঠিক মতো করিস না। সীমাত কিছু বলল না, তার শরীরের উত্তাপ ধীরে ধীরে বাড়ছে, তাই ব্যথাটা বেশি অনুভব হয়। আম্মা, লাগছে। লাগার জন্যই তো দিছি, ঘর পরিষ্কার করতে বলছিলাম না? করছি তো। তাহলে মেজে ভরা বাদামের খোসা কেন? বিনি ফেলেছে, আমি তো পরিষ্কার করে গিয়েছিলাম। বিনি রুম থেকে তেড়ে এলো, তার দু চোখে আগুন। মিথ্যা বলেছিস কেন? মা মা জানো ও ইচ্ছে করে এমন করেছে। আমি বিনি একটা ধমক দিয়ে বলল, চুপ কর তুই। মাকে সত্যিটা বলতেই হবে। মা জানো ও আমার রুমে গিয়ে দেখেছে আমি ফোন চাচ্ছি, তখন থেকে কেমন করে তাকাচ্ছিল। তারপরেই ফোনটা হাতে নিয়ে বলল ওটা ওকে দিয়ে দিতে। আমি দেবো না বলেছি, তাই বলেছে আমার রুম পরিষ্কার করবে না। সবটা শুনে বিলকিস চোখ মুখ কুঁচকে ফেললেন। সীমাত হতবম্ব, সে নিজের হয়ে সাফাই গাইবে সেই উপায়ও নেই। বিলকিস মরা কান্না জুড়ে দিলেন। এইটুকু সহ্য হয় নাই তোর? তোর বাপে মরছে পর থেকে কত কষ্ট করে সংসার চালায়, আর ওরে ফোন কিনে দিছি দেখে এরকম করতাছস? এই জন্যই বলে পরের মেয়ে পরই হয়, পেটের মেয়ে হতে পারে না কখনো। আরও কিছু কথা বলে চলে গেলেন বিলকিস। সীমাত দুঃখ পেল। বিনি সব সময় মিথ্যে বলে, আর বিলকিসও তা বিশ্বাস করেন। রাতে বিছানায় শুয়ে শুয়ে সীমাত ভাবছিল কি করে কলেজে যাবে। পরীক্ষা সামনে, অথচ তার কোনো বই কেনা হয়নি। ক্লাস তো দূরের কথা, সে একবার ভাবলো কলেজের সিনিয়রদের পুরনো বইগুলো সংগ্রহ করবে, তবে সেটার জন্য তো কলেজ যেতে হবে। সারা রাত নির্ঘুম কাটালো সে। পড়াশোনার প্রতি ভালো লাগাটা বুঝি ভালো লাগাই থেকে যাবে। বিলকিস কি তাকে পড়তে দেবেন? জ্বর কমেছে বিধায় সকাল সকাল উঠে পড়ল সীমাত। তার দৈনিক কাজগুলো সেরে ফেলল, যাতে বিলকিস তাকে কাজের বাহানা দিয়ে কলেজে যেতে নিষেধ না করতে পারেন। 10টার দিকে কলেজে পৌঁছালো সে। মেধাবী ছাত্রী হওয়ায় কলেজের সামান্য যে খরচ সেটাও দিতে হবে না তাকে, তবে বই তো কিনে দেবেন না কেউ। সে ঘুরে ঘুরে সিনিয়রদের সাথে যোগাযোগ করলো। একটা মেয়ে তাকে পুরনো বই দিবে বলে জানালো। সীমাতের চোখে জল চলে এলো। সে মেয়েটির সঙ্গে চলছিল, অমন সময় একটা গাড়ি পাশ দিয়ে চলে গেল। গত রাতে বৃষ্টি হয়েছিল, রাস্তাঘাটে পানি জমে আছে। সেটা লাগলো সীমাতের গায়ে। তার জামাটা নষ্ট হয়ে গেল। এখন খুব খারাপ লাগা কাজ করছে। কিছু সময় যেতেই একটা ছেলে বের হয়ে এলো। সরি, আপনার জামাটা নষ্ট হলো। সীমাত কিচ্ছু বলল না। ছেলেটা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনার জামাটা পরিষ্কার করিয়ে নেবেন, এটা রাখুন। 500 টাকা হাতে ধরিয়ে দিয়ে চলে গেল ছেলেটা। সীমাত অবাক হয়ে তাকিয়ে, সে কি টাকা চেয়েছে? মেয়েটি তাকে পুরনো বই এনে দিল, তবে সমস্যা হচ্ছে এত বই নিয়ে যাওয়া সম্ভব না। হাতে তো টাকা নেই, তাই ভ্যানও নিতে পারবে না। তখনই মনে পড়ল ছেলেটা দিয়ে যাওয়া 500 টাকার কথা, কিন্তু সে এই টাকা ফেরত দিবে ভেবেছিল। তারপরই মনে হলো এখন বইগুলো নিয়ে যাওয়া দরকার, টাকার কথা পরে ভাবা যাবে। এই ছেলের সাথে আর কখনো দেখা হবে এমন নিশ্চয়তাও নেই। ভ্যান নিয়ে বাড়িতে প্রবেশ করতে বিনি ডেকে উঠল, মা ও মা, দেখে যাও কি হয়েছে। বিলকিস তড়িঘড়ি করে বের হলেন। ভ্যান সহ সীমাত দেখে উনি অবাক হলেন। বই কেনার টাকা পেল কোথায়? বইগুলো নামিয়ে দেওয়ার পর ভ্যান ভাড়া মিটিয়ে দিল সীমাত। 500 টাকার নোট দেখে আরও বেশি অবাক হলেন বিলকিস। তিনি ভাবলেন সীমাত বুঝি না বলে টাকা নিয়েছে, তাই রাগান্বিত হলেন। চুরি করছিস তুই? সীমাত কিছু বলবে তার পূর্বেই বিনি বলল, এত বই কিনে এনেছে, চুরি না করলে টাকা পাবে কোথায়? বিলকিস এবার আরও রেগে গেলেন, চট করে চর বসিয়ে দিলেন। সীমাতের কান্না পেল। সে গালে হাত বলিয়ে বলল, চুরি করিনি আম্মা, এক কাপড় পুরনো বই এগুলো। বিলকিস এবার ভালো করে তাকালেন, সত্যি পুরনো বই। তবে বিনি ছাড়ল না। 500 টাকা পেলি কোথায় তুই? নিশ্চয়ই চুরি করছিস। সীমাত এই প্রশ্নের জবাব দিতে পারল না। বিলকিস টাকা পয়সা গুনে রাখেন না, তাই তিনি বিশ্বাস করলেন সীমার টাকাটা চুরি করেছে। অথচ সীমাত বলছে সে নেয়নি, তবে কোথায় পেল সেটাও বলতে পারছে না। বিনি ওর খুচরো টাকাটা ছিনিয়ে নিয়ে গেল। সীমাতের দুঃখ হলো, এই দুনিয়ায় সৎ মা আর বোন এমন কেন হয়? এরা কেন আপন হয় না? সেদিন খুব কান্না করলো সীমাত। তার খুব খারাপ লাগছিল। বিদ্যুৎ চলে যাওয়ায় হারিকেন জ্বালিয়ে আনলো। সেই আলোতে ওর মুখটা কেমন শুকনো দেখায়। হলুদ আলোয় শুকনো মুখটা দেখা যাচ্ছে। আয়না থেকে নজর সরালো সে। তারপর বই নিয়ে বসলো।
শেষ রাতে খুব বৃষ্টি হলো। বৃষ্টিতে ভেসে গেল চারপাশ। এক রাতের বৃষ্টিতেই বড় রাস্তায় পানি জমে গেছে। সীমাত মাছ ধরতে ভালোবাসে, আর এই পানিতে মাছও পাওয়া যায় খুব। সে বিলকিসকে বলে মাছ ধরতে গেল। বড় রাস্তায় এসে দেখলো কৃষ্ণচূড়া গাছ থেকে পানিতে ফুল পড়ে বিছিয়ে আছে। তার মন ভালো হয়ে গেল। সে ফুল কুড়িয়ে নিয়ে মাথায় দিল, তারপর পানিতে তাকালো। নিজেকে দেখতে আজ ভালো লাগছে। যখন সে মাছ ধরার জন্য ঝাঁকি জাল ঠেলবে, তখনই দেখতে পেল সেদিনের সেই নীল গাড়িটা। রাস্তায় পানি উঠেছে দেখে গাড়িটা থেমে গেল। তারপর দুজন যুবক বেরিয়ে এলো। এরা যে গ্রামের নয় তা বেশ বোঝা যাচ্ছে। সীমাত চোখ সরিয়ে নিল। টাকাটা ফেরত দিতে চেয়েছিল সে। লোকটার সাথে দেখাও হলো, তবে টাকা ফেরত দেওয়ার মতো টাকা আর নিকট নেই। এক্সকিউজ মি। সীমাত শোনেও না শোনার মতো করে রইল। ছেলেটা পুনরায় বলল, মিস শুনছেন? আপনি এখানে কি করছেন? সীমাত না তাকিয়ে বলল, মাছ ধরছি। ছেলেটা মুখ দিয়ে ওয়াও শব্দটি উচ্চারণ করলো। একটু শুনবেন? সীমাত কথা বলল না। ছেলেটার সাথে থাকা অন্য ছেলেটা বলল, রেহান, এখানে শুধু শুধু সময় নষ্ট হচ্ছে, সে কথা বলতে আগ্রহী নয়। রেহান হেসে বলল। ব্রো ওয়েট, মিস একটু এদিকে আসবেন? সীমাত উঠল না। এবার ইয়াজ রাগান্বিত কণ্ঠে বলল, কথা তো বলছে না, দেখছিস না? দাঁড়াও না। থাক তুই, আমি যাচ্ছি। ইয়াজ চলে গেল। রেহান একটু এগিয়ে এসে বলল, মিস একটু সাহায্য প্রয়োজন। সীমাত এবার বলল, বলেন। বড় মসজিদে যাওয়ার অন্য কোনো রাস্তা আছে? সীমাত রাস্তা বলে দিল। রেহান হেসে থ্যাঙ্কস বলতে গিয়েই থেমে গেল। একটু মনে করে বলল, আপনি কি সেদিনের মেয়েটা? সীমাতের হৃদয় ধক করে উঠল। রেহান আর একটু এগিয়ে বলল, আপনিই তো সে। এবার খুব অপ্রস্তুত বোধ করছে সীমাত। রেহান হয়তো আরও কিছু বলবে, তবে গাড়ির হর্ন বেজে ওঠায় সে আর বলল। যাই হোক, বলার জন্য থ্যাঙ্কস। তেমন মাছ পেল না সীমাত। কিছু চুনোপুঁটি আর দুটো কই মাছ। মাছ রেখে সে গোসল করে নিল। গোসল শেষ করে খেতে বসার সময় দেখলো কই মাছ দুটো বিলকিস আর বিনির প্লেটে ঠাঁই পেয়েছে। ওর খুব খারাপ লাগলো। মাছ খাওয়ার জন্য না, বরং নিজের প্রতি হওয়া অবিচারের জন্য। নিজের মা হলে নিশ্চয়ই এমনটা হতো না। চুনোপুঁটি দিয়ে ভাত খেলো সীমাত। তারপর বারান্দায় বসলো। এখন কিছুটা রোদ উঠেছে। চুলগুলো মেলে দিয়ে বসলো সে। বিলকিস হাতের কাজ শেষ করে গোসল করে এলেন। প্রচণ্ড মাথা ব্যথা করছে। সীমাত, একটু আয় তো। সীমাত উঠে এলো। বিলকিস খাটে আধশোয়া হয়ে বসেছে। মাথায় মালিশ করে দে তো। বিলকিসের কথা মতো মালিশ করতে লাগলো সীমাত। অন্যদিকে বিনি কানের সামনে গান বাজছে। অন্যের ঘরে যা। বিনি বিরোধ করে বলল, নেটওয়ার্ক পাওয়া যায় না, তুমি অন্য ঘরে যাও। বিলকিস চোখ মুখ কুঁচকে ফেললেন। মেয়েটা খুব বেড়েছে। ইচ্ছে করছে ঠাস করে দুটো চড় লাগাতে, তবে মাথা যন্ত্রণা করছে বিধায় তিনি ঝামেলা করলেন না। এক পর্যায়ে ঘুমিয়ে পড়লেন। তখন আসরের আজান পড়েছে। খানিক আগে মেঘ উঠে বৃষ্টি নেমেছিল, তাই আকাশটা কেমন পরিষ্কার দেখায়। দু চোখ মেলে দিয়ে দৃশ্যটি দেখে নিল সীমাত। উঠানে তার লাগানো জবা ফুল গাছ, লাল লাল জবা ফুটেছে। ভারী মিষ্টি লাগে দেখতে। সীমাতের লাল রং খুব প্রিয়। ওর খুব শখ একটা লাল শাড়ি পরার। পাশের বাসার শিলাভাবের লাল শাড়ি আছে, বিয়ের দিন পরেছিল। কি সুন্দর সেটা! সীমাতের চোখে এখনও ভাসে। ওর খুব ইচ্ছে অমন একটা লাল শাড়ি হবে। সন্ধ্যায় পড়তে বসলো সীমাত। পাশের ঘর থেকে আওয়াজ আসছে। বিলকিস মেয়েকে খুব বকাবকি করছেন। সে মাধ্যমিকে ফেল করেছে। এদিকেই সীমাত কলেজে পড়ছে। বই কেনার টাকা নেই দেখে পুরনো বই নিয়ে এসেছে। বকা খাওয়ায় বিনির খুব রাগ হলো। সে রাতের আঁধারে সীমাতের সমস্ত বই ছিঁড়ে ফেলল। সকালে ঘুম থেকে উঠে এই কাণ্ড দেখে সীমাতের দু চোখ ভেসে গেল। সে কাঁদতে লাগলো অবিরত। ছেঁড়া বইগুলো বুকে টেনে নিল। বিলকিসের অবশ্য খারাপ লাগছিল। তিনি বললেন, ওঠ, কান্না করে লাভ নাই, ভালো করে রাখবি না, ঘরে ইঁদুরের অভাব নাই। সীমাত খুব বুঝতে পারে এটা ইঁদুরে কাটা নয়, তবে অভিযোগের উপায় নেই। সেদিন সকালটা কান্না করে কাটালো সে। তবে দুপুর হতেই মায়ের কাছে সাহায্য করতে হলো। বিনি টই টই করে ঘুরছে। মন্টুরের সাথে দেখা করতে হবে। লোকটার খুব পয়সা, জুয়া মদের ব্যবসা। দুপুরে ভাত খেলো না সীমাত, শুয়ে রইল। তার ভালো লাগছে না। বিলকিস তাকে ডাকলো না, তবে বিনিকে খুঁজে পাচ্ছে না। মেয়েটা এখানে সেখানে ঘুরে বেড়ায়।
লোকজন আজেবাজে কথা বলে প্রায়শই, তবে বিলকিস পাত্তা দেয় না। কিন্তু মনের ভেতর যে সন্দেহ আছে সেটাও ঠিক। তিনি মেয়েকে খুঁজতে বের হলেন, আশেপাশে খুঁজেও পেলেন না। সন্ধ্যার দিকে ফিরল বিনি, হাতে জিনিসপত্র। তিনি চোখ রাঙালেন। এইসব কই থেনছস? দোকান থেকে। টাকা পেলি কোথায়? চুরি করছিস? ভেঙচি কাটল বিনি। বিলকিস মেয়েকে টেনে ধরলেন। কথা বল, টাকা চুরি করছিস? হাত ঝটকা দিয়ে সরিয়ে নিল বিনি। কেকের প্যাকেট খুলে বলল, সব সময় চুরির কথা কেন বলো? আমি কি সীমাত? বিলকিস এতে চুপ রইলেন না। প্রায়শই টাকা পয়সা নেয় বিনি, সেটা তিনি জানেন, তবে মেয়েকে চড় থাপ্পড় দিতেও পারেন না। আজ খুব রাগ হচ্ছে। এই মেয়ের ভবিষ্যৎ নিয়ে তিনি শঙ্কায় আছেন। পড়াশোনা করছে না, টাকা পয়সা জমানোরও অভ্যেস নেই। রাগে দুটো চড় মেরেই বসলেন। বিনি কাঁদতে লাগলো। সীমাত বেরিয়ে এসেছে, তার মাথায় ঘোমটা টানা। আম্মা, আর মেরো না। বিনি রেগে রি করতে করতে ঘরে চলে গেল। বিলকিসের চোখে দাবানল। তিনি বুঝতে পারেন না এই মেয়েটাকে নিয়ে কী করবেন। সীমাত পুনরায় ঘরে এসে বসলো। তার কিছুই ভালো লাগছে না। বইগুলো হারিয়ে ফেলায় পড়াশোনার ব্যাপারে কিছু ভাবতেও পারছে না। হয়তো এখানেই লেখাপড়াটা সমাপ্তি দিতে হবে। পরদিন পুনরায় বইয়ের খোঁজে বের হলো সীমাত। অন্যমনস্কভাবে এদিক সেদিক চলছিল। গাড়ির হর্ন শুনতে পায়নি। যখন শুনেছে তখন অনেকটা দেরি হয়ে গেছে। সে ভয় পেয়ে লাফিয়ে সরতে গিয়ে উল্টো পড়ে গেল। নীল গাড়ি থেকে দুটো পুরুষ বের হয়ে এলো, একজন ইয়াস আর অন্যজন রেহান। আরে কথা শুনতে পান না নাকি? রেহান মেয়েটির কাছে এসে দাঁড়ালো। ইয়াস চোখ মুখ গরম করে আছে, তার মেজাজ সামান্য কারণেই চটে যায়। উঠুন। হাত বাড়িয়ে দিল রেহান, তবে সীমাত একাই উঠে এলো। মেয়েটির মুখশ্রী নজরে এলেই রেহান মাথায় হাত দিয়ে বলল, হো মাই গড, তোমার সাথে আবার দেখা হলো, লাগেনি তো? সীমাত হু না কিছুই বলছিল না। রেহান নিজ থেকেই দেখলো হাতটা কেটে গিয়েছে, সেখান থেকে রক্ত ঝরছে। ছেলেটা হয়তো কিছু গায়ে পড়া, তাই অনুমতি না নিয়েই হাতে স্পর্শ করলো। ইস, অনেকটা কেটে গেছে, ট্রিটমেন্টের দরকার। সীমাত বিরোধ করে বলল, না, দরকার নেই, আমি বাসায় যাচ্ছি। এটা বললে হয় নাকি? ব্রো, গাড়িতে কিছু আছে? আনা হয়নি। আমি ঠিক আছি, আপনাকে ধন্যবাদ। সীমাত পুনরায় বিরোধ করলো। রেহানও পুনরায় জোর করতে লাগলো। এদের কাণ্ডে সব থেকে বিরক্ত হলো ইয়াস। এক পর্যায়ে রাজি হলো সীমাত। ইয়াস দূর থেকেই বলল, সামনে ফার্মেসি আছে? প্রশ্নটা সীমাতকে করা হয়েছে, তবে সীমাত কিচ্ছু বুঝলো না। রেহান বলল, সামনে ফার্মেসি আছে। তারপর ওরা হেঁটে ফার্মেসির কাছে এগোলো। ব্যান্ডেজ করানো হলো। তুলো দিয়ে ক্ষতটা পরিষ্কার করার সময় ভীষণ জ্বলছিল। সীমাত দাঁতে দাঁত চেপে সহ্য করলো। ইয়াস ব্যথা কমানোর ঔষধ নিয়ে বলল, এটা খেলেই হবে। সীমাদের কেমন যেন লাগছে। এই পুরুষটিকে তার ভয় হয়। কেমন যেন গম্ভীর স্বরে কথা বলে। অন্য পুরুষটি কতটা ভিন্ন। বেরিয়ে এসে সীমাত বলল, সেই দিনের টাকাটা ফেরত দিতে চেয়েছিলাম, তবে আপনি চলে গিয়েছিলেন, আমার কাছে এখন নেই। রেহান হেসে উঠল। ওর হাসি খুব সুন্দর। ইয়াস একটু দূরে দাঁড়ানো। এই পরিবেশটা তার পছন্দ নয়। টাকা ফেরতের জন্য তো দিনই, তোমার জামাটা নোংরা হয়েছিল। আহামরি কিছু ছিল না। আচ্ছা ঠিক আছে, সেসব রাখো, ওষুধগুলো মনে করে খেও। জি, ধন্যবাদ। মেয়েটির সাথে অতিরিক্ত কথা বলছে রেহান। ইয়াস একটু কঠিন স্বরে বলল, রেহান, লেট হচ্ছে। সেদিন ওইটুকুতেই শেষ হলো ওদের কথা। সীমাত বাড়ি ফিরে দেখলো মিনি বারান্দায় শুয়ে ফোন চাপছে আর মিটিমিটি হাসছে। সে সেদিক আর তাকালো না, ঘরে এসে বসে রইল। মাথায় যন্ত্রণা হচ্ছে। বইগুলো হয়তো আর পাওয়া হবে না। টাকা ছাড়া কেউই তার পুরনো বইও দিতে চায় না, অথচ ওর কাছে সামান্য টাকাও নেই। অনেক খুঁজে পুনরায় বই এনেছে সীমাত, তবে এবার বই আনতে তার ভীষণ রকমের কষ্ট হয়েছে। পাশের গ্রামের কলেজে থাকায় সেখানে হেঁটেই চলাফেরা করেছে, তবে এতগুলো বই নিয়ে আসাটা খুব কষ্টের। সে হাঁপিয়ে গিয়েছে। তাকে পানি দেবার মতো কেউ নেই, অথচ বিনি পাশেই বসে আছে। নিচ থেকে উঠে পানি আনলো সীমাত। বিনি ইদানিং ওকে আরও দেখতে পারে না। নিজের ঘরে বইগুলো রেখে কাজে লেগে পড়ে সীমাত। বিকেলে পাশের পাড়ায় যাবে, সেখানে ওর বান্ধবী আছে। ওর থেকে নোটস নিতে হবে। কত কিছু পড়িয়েছে কলেজে, এসব নতুন জিনিস না বুঝেই কি পড়া যায়? তবু কিছু করার নেই। সীমাত কাজ করছিল, এমন সময় পাশের ভাবি শিলা এলো, হাতে মিষ্টি। চাচি, মিষ্টিটা রাখেন। বিলকিস মিষ্টি নিতে নিতে বললেন,
কিসের মিষ্টি গো? ঋতুর বিয়ে ঠিক হয়েছে। তা ছেলে কি করে? শহরে চাকরি করে। ও ভালোই তো। শিলা বেশি কিছু বলল না। সীমাতের কাছে এলো। সীমাত তখন সবজি কাটছে। বই পেয়েছো? হ্যাঁ ভাবি। বিনি ভীষণ মনোযোগে ফোন চাপছে। শিলা আঁচল থেকে 1,000 টাকা বের করে বলল, এটা রাখো। ছি ছি ছি, আমি এটা রাখতে পারবো না ভাবি। রাখো, কাজে লাগবে। না ভাবি। আরে রাখো বোন। সীমাত কিছুতেই রাখবে না। শিলা দীর্ঘশ্বাস ফেলল। এটা রাখতে পারতে সীমাত। সীমাতের খুব লজ্জা লাগছে। ও নত হয়ে বলল, প্রয়োজন পড়লে তোমার কাছে যাব ভাবি, এখন রাখতে পারবো না। আচ্ছা ঠিক আছে। শিলা কিছু সময় বসে থেকে চলে গেল। সীমাত সবজি কেটে বিলকিসের কাছে দিয়ে আসলো। তারপর উঠান ঝাড়ু দিতে লাগলো। বিনি কলা খেয়ে খোসাটা এদিকে ফেললো। যা লাগলো সীমাতের শরীরে। সীমাত পেছনে ফিরে বলল, এভাবে না ফেলে কাছে এসো তো, ফেলা যায় বিনি। ভেঙচি কাটলো বিনি। সীমাত কিচ্ছু বলল না। এই মেয়েটাকে কিছু বলেও লাভ নেই। ভাত রান্না শেষ হয়েছে। বিনির খুব খিদে পেয়েছে। সে দুবার চেঁচামেচি করলো। এত খাই খাই না করে কাছে হাত লাগা। আমি কেন কাজ করব? কাজ করলে আমার হাত নষ্ট হবে না? বিরক্ত হলেন বিলকিস। দ্রুত রান্না চাপিয়ে বললেন, সীমাত, মরিচ গাছে দেখ তো মরিচ হয়েছে কি না, আর বাগান থেকে কিছু ফল নিয়ে আয়। সীমাত ঝাড়ু রেখে মরিচ এনে দিল। তারপর লাঠি আর বালতি নিয়ে গেলে বাগানে। বিশাল বাগানটায় রকমারি ফল রয়েছে। কোনো কালেই ফল কিনতে হয় না ওদের। বিনি ওর পেছন পেছন এসেছে। সীমাত এক পলক তাকিয়ে বলল, তুই কেন এলি? কেন আসতে পারি না? বাগান কি তোর একার? একদিকে বাগানটা ওর একারই। বিনি তো ওর বাবার সন্তান নয়। তবুও কিচ্ছু বলল না। বিনি একটা পেয়ারা নিয়ে খেতে লাগলো। সীমাত বিভিন্ন ফল পেরে নিচ্ছে। সীমাত পুরো সময় ওর পেছন পেছন ঘুরলো। এক পর্যায়ে সীমাত বিরক্ত হলো। কি? বিনি কিচ্ছু বলল না। সীমাত ফলগুলো তুলে নিয়ে চলে যাবে অমন সময় বিনি বলল, মা কাল নানা বাড়ি যাবে, তুইও যাবি? আমি কেন যাব? যাবি না কেন? সীমাত কিচ্ছু বলল না। বিনি ওর বাহু টেনে বলল, বল কেন যাবি না? তারা আমায় পছন্দ করে না। শোন, তুই যাবি। না রে, আমি যাব না। না তুই যাবি, যেতে হবে। বিনির কথাতে অবাক হলো সীমাত। হুট করে এই মেয়ে এমন কেন বলছে? কি হলো বল, যাবি? তুই জোর করছিস কেন? বিনি তৎক্ষণাৎ উত্তর দিল না। একটু ভেবে বলল, যাবি মানে যাবি, এত বুঝি না। আমি যাব না, তুই যা। তুই বুঝতেছিস না মা অত রাস্তা একা যাবে? ভয় হবে না? বিনির নানা বাড়ির কথাটা কম নয়, আসলেই ভয়ের বিষয়। বিনি এবার বলল, তুই মাকে বলবি সাথে যেতে চাস। আম্মা বকা দিবে। দিবে না, উল্টো খুশি হবে। সীমাত একটু ভাবলো। তারপর বলল, তুই একা থাকবি? তো তোর না ভয় করে? সেটা ব্যাপার না, তুই যাচ্ছিস তাহলে। সীমাত কিচ্ছু বলল না। বিনি চলে গেল। ওর দিকে তাকিয়ে থাকলো সীমাত। অথচ ওর মস্তিষ্কে কিছুই যাচ্ছে না। হুট করে এত ভালো কেন হচ্ছে বিনি? রাত জেগে পড়াশোনা করবে সীমাত, তাই রাতের খাবার লেট করে খেলো। বিনি মায়ের সাথে ঘুমায়, তবে মা রাতে লাইট দেখতে পারেন না, তাই তাদের মাঝে কলহ লেগে যায়। রাগে গজগজ করতে করতে সীমাতের ঘরে এলো বিনি। সীমাত বই পড়ছে, কানের সামনে এসে ফোন চালাচ্ছে। সীমাতের প্রচণ্ড বিরক্ত লাগছে, তবে কিছু বললেই বিনি ফুঁসে উঠবে। সাউন্ড একটু কমা। বিনি আগুন চোখে তাকালো। সীমাত বলল, সাউন্ড একটু কম কর। কেন, জ্বলে যাচ্ছে তোর? আশ্চর্য বিনি, আমি শুধু সাউন্ড কম করতে বলেছি। এসব তোর ফালতু কথা আমি বুঝি না মনে করেছিস? পাশের ঘর থেকে বিলকিস হুঙ্কার দিয়ে উঠলেন, কি হয়েছে তোদের? ঘুমাতেও পারবো না আমি। সীমাত দমে গেল। বিনি ভেঙচি কেটে ফোন চালাতে লাগলো। সীমাত উপায় না পেয়ে কানে তুলো দিয়ে বসলো। পরদিন ভোরে উঠে নাস্তা বানালেন বিলকিস। সাহায্যের জন্য সীমাতকে উঠতে হলো। অন্যদিকে নাক ডেকে ঘুমাচ্ছে বিনি। তাকে ডাকা হলো। সকাল সকাল ঘেউ ঘেউ করতেছিস কেন? আম্মা ডাকে নাস্তা করার জন্য। বিনি চোখ মুখ মুছে হাই তুলল। ঘড়ির কাঁটায় তখন 6টা বাজে। সে হুট করে তাড়াহুড়ো করে উঠল। মা কখন যাবে? বিনির এতটা উল্লাস দেখে সীমাত একটু বিস্মিত বোধ করলো। সে ঘর গোছাতে গোছাতে বলল, 8টার আগেই বের হবে। ও ঠিক আছে, তুই কিন্তু যাবি। হুম। বিনির উল্লাসের কারণ পাচ্ছে না সীমাত, তবে হুট করেই ভয় জাগলো তার, বইগুলো যদি ফেলে দেয়।
তাই সে বিনির কাছে এলো। বিনি, বোন আমার, বইগুলোর কিচ্ছু করিস না প্লিজ। প্রথমে বিনি বিরক্ত হলো, ক্রমেই হেসে বলল, আরে না, কি করব? টেনশন করিস না তো, যা মাকে দেখে শুনে নিয়ে যাবি। নাস্তা খাওয়া শেষে বাসন ধুতে নদীর পাড়ে এলো সীমাত। সেখানে দেখলো শিলাকে। কি গো সীমা, এত সকালে আজ? নানা বাড়ি যাবো ভাবি। নানা বাড়ি? আমার বাবার বাড়ি। ও তাই বলো, আমি তো চমকে গিয়েছিলাম। কথায় কথায় সীমাত বলল, ভাবি, বেনারসি শাড়ির দাম কেমন হয়? কেন, কিনবে নাকি? এই কথা বলে শিলা নিজেই মন খারাপ করে ফেলল। সীমাত বলল, তেমন না, আসলে শাড়িগুলো খুব সুন্দর। এক একটা এক এক রকমের প্রাইস হয়, 4-5 হাজারেও পাওয়া যায়। আচ্ছা। 4-5 হাজার শব্দটা অনেক বিশাল সীমাতের নিকট। সে শাড়ির কথা মাথা থেকে ফেলে দিয়ে বাসন নিয়ে বাড়ি ফিরল। মিনি আজ কাজে লেগেছে, মায়ের সাথে গোছানোই সাহায্য করছে। সীমাত পুরো অবাক হলো। বাসন রেখে এসে নিজের ঘরে এলো, সেখানে কোনো ভালো জামা নেই। অনেক খুঁজেও পেল না। আশ্চর্য হলেও সত্য, বিনি তার নিজের একটা জামা এনে দিল। সীমাত পুরোই বিস্মিত। তুই সত্যি দিলি? পরেটা এমনিতেও আমার লাগে না। জামাটা দামি আর সুন্দর। সীমাত ভাবলো হয়তো লাগে না বলেই দিল তাকে। সে জামাটা পরে তৈরি হলো, আর চোখে কাজল দিল, তারপর হালকা করে লিপস্টিকও দিল। এইটুকুতেই খুব সুন্দর লাগছে তাকে। বিলকিসও তৈরি হয়ে গেছেন। যাওয়ার পূর্বে তিনি মেয়েকে বারবার বললেন, সাবধানে থাকবি, আর ভয় পাবি না। বিনি যেন তাড়াহুড়ো করে বিদায় দিল ওদের। বাড়ির চৌকাঠ পেরোনোর সময় সীমাত একবার ফিরে চাইল। দেখতে পেল খুশিতে চিকচিক করছে বিনির মুখ, অথচ এর রহস্য সীমাতের অজানা। বিনি দরজা খুলে দিয়ে বলল, এত দেরি কেন করলি মনসুর ভাই? বিকেল তো হয়ে গেছে। বনসুর দাঁত কেলিয়ে হাসলো, তারপর পকেট থেকে একটা জিনিস বের করে বলল, এটা আনতে গেছিলাম, শালার আশেপাশে কোথাও নাই। বিনির সমস্ত শরীর রিরি করে উঠল। মনসুর পুনরায় দাঁত কেলিয়ে বলল, মন্তুর কাঁচা কাম করে না রে। বিনির ভয় হচ্ছে। মনসুর মদ গিলে এসেছে, তার শরীর থেকে প্রায় মদের গন্ধ ভেসে আসে। মনসুর আরাম করে বসলো, তারপর সিগারেট ধরালো। মনসুর ভাই, আমার ভয় হচ্ছে। ভয় কিসের? প্রোটেকশন আনছি না। বিনির ভয় তবুও যাচ্ছে না, কিন্তু নগদ টাকার লোভ সামলাতে পারছে না। মনসুর হাত নাড়িয়ে কাছে ডাকলো। এদিকে আয়, তোরে আগে দেখি। বিনি কাছে গিয়ে বসলো, তবে ওর নজর বারবার দরজার কাছে। বুকের ভেতর ভয় জমেছে, মনে হচ্ছে এখনই দরজায় আঘাত পড়বে। মনসুর বিনির মুখটা উঁচু করে ধরল। ওর নজর ভালো না। বিনি হাতটা সরিয়ে বলল, আমি পারবো না মনসুর ভাই, আপনি চলে যান। মনসুর মেয়েটিকে টেনে ধরলো, তারপর বলল, ভয় পাইতেছিস কেন? জানি না, এসব ঠিক হবে না। ঠিক না হওয়ার কি? যাই হোক, আমার টাকা লাগবে না, আপনি চাইলে যান। চলে যাম মানে? শালি, এতদিন কম কিছু দিছি তোরে। মুখ খারাপ করতেছেন কেন? তো তোরে চুমা দেবো, ব্যবসা কথাকার। মনসুর ভাই, আরেকটা কথা বলবেন না। বললে কি করবি? লোক জড়ো করব। তুই কি করবি? আমি করতেছি। এরপরই মনসুর হুঙ্কার দিয়ে উঠল। বিনি ভয় পেয়ে গেল। থামেন, কি করতেছেন এসব? তো আমি তো তামসা দেখবো। বিনির কান্না পাচ্ছে। কি বিপদে পড়ল সে? টাকার লোভে পড়ে নিজের শরীর বিক্রি করার মতো নিকৃষ্ট কাজ করতে বসেছিল। এখন উপায় কি? মনসুর হুট করেই ওকে চেপে ধরল, বাজেভাবে স্পর্শ করতে শুরু করলো। ছাড়েন, ছাড়েন বলতেছি। কোনো ছাড়া চাই নাই, আজ তোরে বুক করি যাবো আমি। বিনি কি করবে বুঝে পারল না। মনসুর অনেক আগেই ওর ওড়না ফেলে দিয়েছে। মনসুর ভাই, বেশি হইতেছে কিন্তু। তুই লোক ডাক, আমিও দেখতেছি। বিনি দুঃখের চোটে কান্না করে দিল। মনসুর থামছেই না। অমন সময় দরজায় নক পড়ল। বিনি, বিনি, দরজা খোল। দরজা দিছিস কেন? বিনি কী করবে বুঝলো না। ওর মুখ দিয়ে আর্তনাদ বেরিয়ে এলো, যা স্পষ্ট শুনতে পেলেন বিলকিস। উনি দরজায় করাঘাত শুরু করলেন। বিনি, বিনি, এই বিনি, দরজা খোল, কি হয়েছে? বিনি মাত্রই হাতটা আলগা করতে পেরেছে, তারপরে ছুটে এসে দরজা খুলল। মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মা, মা, মা গো। মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরলেন বিলকিস। ওর হৃদয়ের গতি বেড়েছে। কি হয়েছে মা, এমন করতেছিস কেন?
অমন সময় ঘরের ভেতর নজর এলো মনসুরকে। মেঝেতে পড়ে আছে ওড়না। বিলকিস রক্ত চোখে তাকালেন। তোর বাচ্চা তুই এখানে আমার মেয়ে সর্বনাশ করতে আসছস? চিল্লাচিল্লির মধ্যে লোকজন জড়ো হয়ে গেল। বিনি কি করবে বুঝতে পারছে না। মনসুর ভাবলেই শিন। সে আনন্দ নিয়ে সিগারেট ফুঁকছে। বিলকিস ইশারায় বিনিকে অন্য ঘরে নিয়ে যেতে বলল। সীমাত লেট করলো না, তৎক্ষণাৎ নিয়ে এলো ওকে। পানি এনে দিল। মাথায় হাত বুলাচ্ছে এখন। তোকে বলেছিলাম ওনার সাথে যোগাযোগ না করতে, তুই শুনলি না আমার কথা। বিনি কথা বলল না, পানিটা খেলো। ওড়না এনে দিল সীমাত। কিছু হয়নি বোন, তুই শান্ত হ। বিনি এবারও নিশ্চুপ। ওর মাথায় কিছু আসছে না। এখন কি হবে এটাই বুঝতে পারছে না। ওদিকে কি হচ্ছে কে জানে। হঠাৎই উঠে এলো ও। মনসুর তখনও পায়ের ওপর পা তুলে বসেছে। বিনি এবার বিলকিসকে জড়িয়ে ধরল। এখানে কেন এসেছিস মা? ঘরে যা। মা মা এসব সীমাত করেছে। সীমাত তাই ইচ্ছে করে তোমার সাথে গিয়েছে মা। বিলকিস একটু চুপ রইলেন। বিনি পুনরায় বলল, বাগানের ঘটনা মনে আছে মা? ও কেমন মিথ্যা বলেছিল, তুমি মেরেছিলে, সেই জন্যই এমনটা করেছে মা। মনসুর ভাইকেও ও পাঠিয়েছে মা। মনসুর হেসে চলেছে। এই মেয়েটা কত ধরনের মিথ্যে বলতে পারে তা ওর জানা আছে, তবে ও কিছু বলছে না, মজা দেখছে। বিলকিস এবার সবটা মিলিয়ে নিলেন। বিনির কথা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। তিনি প্রচণ্ড আক্রোশে সীমাতের ঘরে এলেন। সীমাত বইপত্র গুছিয়ে রাখছিল। কুত্তার বাচ্চা, তুই এত খারাপ, এত নোংরা। তোরে কি না মেয়ের মতো আদর দিছি? সীমাত কিছুই বুঝল না, খালি বলল, আম্মা কি বলতেছো এগুলো? এক উঠান লোকের সামনে মারতে লাগলেন তিনি। সীমাত কান্না করে দিল। আম্মা আম্মা আমারে মারতেছো কেন? আমার অন্যায় কি আম্মা? বিলকিসের এই রূপ দেখে বিনি নিজেও কিছুটা ভরকে গেল। ওর চোখ পড়ল মনসুরের দিকে। মনসুর ইশারায় কি যেন বলল। বিনি নজর ঘুরিয়ে ফেলল। চারপাশ থেকে লোকজন বলছে এভাবে না মারতে, তবে বিলকিস শুনছেন না। তিনি মেরেই চলেছেন। শিলা নিজেকে ধরে রাখতে পারল না, এগিয়ে এলো। চাচি কি করছেন? এত বড় মেয়েকে এইভাবে মারছেন? থামেন চাচি। সরব, এই মেয়ে আমার জীবনটা শেষ করছে, এখন আমার মেয়ের জীবন তছনছ করতেছে। পাপি কালসাবো। সীমা অঝরে কাঁদতে লাগলো। কোনো এক ফাঁকে বিনি মনসুরকে বলল, দেখেন মনসুর ভাই, আপনার সাথে আমার আর কিচ্ছু নাই। ভালোই ভালোই যা করতেছি স্বীকার কইরা নেবেন, এতে আপনি সীমাত্রে পাইয়া যাবেন। প্রস্তাব মন্দ নয়, বরং অনেক ভালো। সীমাতে যথেষ্ট সুন্দরী, অল্প বয়সী। তাছাড়া জল ঘোলা করলে বিপদ আরও হবে। বেনির প্রস্তাবে এক চোট হেসে নিল মনসুর। এক পর্যায়ে উঠে বলল, শুনুন সবাই, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, তবে এই কথা সত্যি, সীমাত আমারে পাঠাইছে, আমার সাথে ওর সম্পর্ক আছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে সীমাত কেন পাঠাবে, তাই মনসুর আগে ভাগেই বলল, সবাই জানেন বিনি ওর সৎ বোন, ওর প্রতি অনেক রাগ, তাই পাঠাইছিল ওরে একটু সাহায্য করতে। আমি বুঝতেছি সীমাত সব অস্বীকার করবে, তাই আগেই সব পরিষ্কার করে দিলাম। বিনি আড়ালে এসে নিঃশ্বাস ফেলল। ট্রিক্স কাজে লেগেছে। সীমাতকে সরিয়ে এনেছে শিলা, ওকে পানি খাওয়াচ্ছিল, তবে কথাগুলো কানে আসতেছিল। মিথ্যে মিথ্যে কেন বলতেছেন উনি? আমি কেন ওনাকে পাঠাবো? কি বলতেছে ভাবি? এইসব কেন বলতেছে? কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে গেল সীমাত। তার হৃদয়ে ভীষণ যন্ত্রণা করছে। ভেঙে পড়ো না সীমাত, আল্লাহকে ডাকো, বুঝছি না কি হবে। সীমাত আল্লাহকে স্মরণ করতে লাগলো। এই বিপদে তিনি সাহায্য করতে পারেন, তবে ওর জীবনের ঝড়টা এত সহজে থামবে না। অনিশ্চিত জীবনের দিকে তাকিয়ে সীমাতের ভেতর আনচান করে উঠল। রক্ষা বুঝি আর হবে না। বিচার বসেছিল, সেই বিচারে সীমাতকে হারাতে হলো। তার বোন তার দিকে আঙুল তুলেছে। মনসুর নিজে থেকে স্বীকার করেছে। বিলকিস যদিও নীরবতা পালন করেছেন, তবে তিনি যে সীমাতের পক্ষ নন তা ছিল নিশ্চিত। বিচার ঠিক হলো, সীমাতের সাথে মনসুরের বিয়ে দেওয়া হবে, আর বিনির ক্ষতি করতে চাওয়ার অপরাধে 1 লক্ষ টাকা জরিমানা দেবে। এতে ভয় পেয়েছিল বিনি, যদি টাকার জন্য পিছিয়ে যায় মনসুর তখন তো আরেক ঝামেলা। তবে মনসুর পিছু হটেনি, সে টাকা দিতে প্রস্তুত। নগদ টাকার লোভেই হোক কিংবা সীমাতকে বিদায় করার লোভেই হোক, বিলকিস কিন্তু রাজি হয়ে গেলেন। সীমাত ভরা সভায় ডুকরে কেঁদে উঠল, অথচ কেউ ওর পক্ষে নেই। শিলা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সীমাত কাঁদছে। ভাবি সব শেষ। কি
কি করব বলবো বুঝতে পারছি না সীমাত। আমার সব শেষ ভাবি। আল্লাহকে স্মরণ করো বোন। এতিমদের কেউ থাকে না ভাবি, কেন থাকে না? বুক ভাঙা কান্নায় শিলারও খুব কান্না পাচ্ছে। সন্ধ্যায় চলে গেল শিলা। ঘরের মধ্যে বসে রইল সীমাত। ওর মস্তিষ্কে কী চলছে বোঝা যাচ্ছে না। দায় থেকে ঘরে খাবার দিয়ে গেলেন বিলকিস, তবে কথা বললেন না। যে ওনার মেয়ের ক্ষতি করতে চেয়েছে তাকে তিনি দু চোখে দেখতে চান না। সে রাতে প্রচুর বৃষ্টি হলো। ভাতের থালা ওভাবে রয়ে গেল। সীমাতেরও ধ্যান নেই, ও তাকিয়ে আছে। পলক পড়ছে তো পড়ছে না, কেমন যেন পাথরের মতো। সকাল হতেই অল্প বিস্তর আয়োজন শুরু হলো। সকাল সকালই হুজুর ডেকে বিয়ে পড়ানো হবে। সবটা সুন্দর করতে চাইছিল মনসুর, তবে সীমাতের জন্য লাল শাড়ি এলো না, কোনো কিছুই এলো না। সীমাত ঘরে বসে সবটা দেখছে। পাত্রপক্ষ আসার কিছু সময় পূর্বে দুজন ছেলে বাড়িতে প্রবেশ করলো। বিনি তখন বারান্দায় বসে ফোন চাপছিল। ছেলে দুটোকে দেখে উঠে দাঁড়ালো। এরা কি ছেলে পক্ষ? মনসুরের কোনো আত্মীয় কি এত সুন্দর স্মার্ট হতে পারে? বিনির মাথায় এলো না। ততক্ষণে বিলকিসও চলে এসেছেন। ছেলে দুটোকে আপাতমস্তক দেখে বললেন, কে তোমরা? ছেলের পক্ষের কেউ? আশেপাশে কিছু মানুষজন ছিল, কিছু আয়োজন চলছে বোঝা যাচ্ছে। রেহান হেসে বলল, দুঃখিত, এখানে কি অনুষ্ঠান চলছে? হ্যাঁ, কিন্তু তোমরা? আমি রেহান, এটা তো নাসিমা আহমেদের বাড়ি। জি। তাকে একটু ডেকে দিবেন? সে মারা গেছেন 1 বছর হলো, কিন্তু তোমরা কেন খোঁজ করতেছ? কিছু দরকার ছিল। আপনি কে? আমি ওনার বউ। ও, সীমাত এখানেই তো থাকে। সীমাতের নাম শুনে চমকে গেলেন তিনি। একটু অস্বস্তি নিয়ে বললেন, হ্যাঁ, কিন্তু কে তোমরা? এত খোঁজ নিতেছো কেন? ওকে একটু ডেকে দিন। পরিচয় দাও আগে। ওকে একটু ডেকে দিন, তারপর বলছি। কথার এক পর্যায়ে বরযাত্রী বাড়ির ভিতর প্রবেশ করলো। পেছনে ঘুরে তাকালো রেহান ও ইয়াস। দুজনেই চোখে মুখে চিন্তা দেখা গেল। একদল মানুষ এসে গান বাজনার নাচানাচি শুরু করলো। একজন মুরব্বী গোছের লোক বললেন, কই মেয়ে কই, তাড়াতাড়ি আনো, বিয়েটা শেষ হোক। রেহান আর ইয়াজ অপ্রস্তুত বোধ করলো। বিলকিস কী করবেন বুঝলেন না। এই ছেলে দুটো ওনাকে চিন্তায় ফেলে দিলেন। মনসুর বর সেজে এসেছে, তাকে বর কম মাতাল বেশি দেখাচ্ছে। পাগলের মতো নাচানাচি করছে। বিনি এত সময় কথাগুলো শুনছিল। ওর দৃষ্টিতে দুটো ছেলেই আটকে আছে। এমন গুড লুকিং স্মার্ট পুরুষ এই জীবনে দেখেনিও, তবে ভয়ও কাজ করছে। এরা কেন সীমাতকে খুঁজছে? মনসুর বিলকিসের কাছে আসতেই বোটকা গন্ধটা পেলেন তিনি। বুক সরিয়ে নিলেন। চাচি, মাইয়া বের করো। কইরে সীমাত, বের হ, আমি আইয়া পড়ছি। সীমাতের নাম শুনে চমকে উঠল রেহান ও ইয়াস। চট করে ধরে ফেলল বিষয়টা। এই ছেলের সাথে সীমাতের বিয়ে হচ্ছে। রেহান এবার বিচলিত হলো। ঘরের কাছে এসে ডাকতে লাগলো, সীমাত, সীমাত, বেরিয়ে আসো। কোথায় তুমি? সবগুলো মানুষের নজর পড়ল রেহানের ওপর। ছেলেটাকে দেখেই সবাই বিস্মিত। বিলকিস কী করবেন বুঝতে পারলেন না। রেহান পুনরায় ডাকতে লাগলো, সীমাত, সীমাত, কোথায় আছো? ছেলেটার অধৈর্যটা দেখে সবাই অবাক হলো। ঘরের দরজার কাছে দাঁড়িয়েছিল বিনি। রেহান ওর নিকট এলো। তো তুমি তুমি সীমাত? বিনি ভয় পেয়ে গেল, কথা খুঁজে পেল না। কথা বলো, তোমার নাম কি সীমাত? জি না, মানে সীমাত কোথায়? বলো, কি হলো, বলছো না কেন? ধমকে কেঁপে উঠল বিনি। সকলে কানা ঘুষে শুরু করেছে। ইয়াজ উঠে এলো বারান্দায়। রেহান, এমন করছিস কেন? আরে ভাই দেখো, এরা কি করছে। ওই মাতালটার সাথে ওর বিয়ে দিচ্ছে। রেহানের চিন্তাটা সকলের নজরে এলো। ও আবারও ডাকতে লাগলো। ইয়াজকে চুপ করতে বলে বিলকিসের কাছে এলো। সীমাতকে ডেকে দিন, ওর সাথে আমাদের দরকার আছে। বিলকিস ঘরের কাছে এসে সীমাতকে ডাকলেন, তবে মেয়েটি আওয়াজ করলো না। রেহান ধৈর্য হারিয়ে ঘরে প্রবেশ করলো। সীমাত উল্টো হয়ে বসেছিল, হাঁটুতে মুখ গুজে রাখা। কোনো কথা ছাড়াই মেয়েটাকে দু হাতে দাঁড় করিয়ে নিল রেহান। চিন্তা নেই, ভয় পেও না, আমি তো এসে গেছি। সবটা সবার মাথার ওপর দিয়ে যাচ্ছে। সীমাত একটু চমকে তাকালো, তারপর দেখতে পেল রেহানকে। রেহানও ওকে দেখতে পেল। তুমি? সীমাত নিজেও কথা হারিয়ে ফেলল। ইয়াস এসে মেয়েটিকে দেখে অবাক হলো। সবটা সামলে বলল, কথা বাড়ানোর দরকার নেই, উঠে আয়। এরই মধ্যে মনসুর সহ সকলে ঘরের কাছে এসে দাঁড়ালো। রেহান সকলের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো। তামাশা হচ্ছে? একটা মাতালের সাথে ছোট্ট অনাথ মেয়েকে বিয়ে দিচ্ছেন আপনারা? রেহান নিজেকে ধরে রাখতে পারছে না, ও চেঁচাচ্ছে। সীমাত খোলা দৃষ্টিতেই তাকিয়ে। সবটা মাথার ওপর দিয়ে যাচ্ছে। মনসুর এবার কাছে এলো।
রেহানকে দেখে নিয়ে বলল, এই হিরো, কে তুমি? ওর বয়ফ্রেন্ড? ছেলেটাকে সহ্য হলো না ওর, কলার চেপে ধরে বলল, আমি যেই হই তোকে বলার প্রয়োজন মনে করছি না। এবার বিলকিস কথা বললেন, তবে ওনার কণ্ঠ নামানো। তোমরা কে মেলা করতেছো কেন? আর সীমাতের পছন্দের বিয়ে হচ্ছে। হেসে উঠল রেহান, সীমাতের দিকে তাকিয়ে বলল, ওর পছন্দে বিয়ে হচ্ছে? যদি এমনই হতো তবে ওর চেহারার এই হাল কেন? বিলকিস এবার কথা খুঁজে পেলেন না। ইয়াস চুপ থাকতে পছন্দ করে, এই ঝামেলা ভালো লাগছে না। ও বলল, কথা বাড়ানোর দরকার নেই, ওকে নিয়ে আয়। এবার সবাই বাধা দিতে লাগলো। একটা মেয়েকে এভাবে নিয়ে যাওয়া সাধারণ বিষয় না। রেহান এবার উত্তর করলো, আমি ওর কাজিন ব্রাদার, আশা করছি আর কোনো কথা নেই। সীমাত সহ প্রায় সকলেই অবাক হলো। রেহান সীমাতের নিকট এসে দাঁড়ালো। আমি রেহান, মনে পড়ে আমায়? 10 বছর আগের কথা, তবে রেহান নামের মামাতো ভাইকে মনে আছে ওর। ও অস্পষ্ট করে বলল, মেজু মামার ছেলে। রেহান মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। সীমাত অনেক কষ্টে মনে করেও 10 বছর পূর্বে সেই রেহান ভাইয়ের সাথে এই রেহানের মিল পেল না। ইয়াস তাড়া দিল, সময় নষ্ট হচ্ছে, দ্রুত আয়। সীমাতকে বের করে আনা হলো। সকলের চোখে মুখে বিস্ময়। এবার কথা উঠল, এভাবে নিতে পারবে না ওরা। এক পর্যায়ে টাকা পয়সার কথাও উঠল। ইয়াস এদের মানসিকতা দেখে অবাক হয়। সাধারণ ভেবেই ক্যাশ লাখ টাকার সাথে নিয়ে ঘুরে না ওরা। তবে হাতের কাছে 20,000 টাকা ছিল, সেটা বিলকিসের হাতে তুলে দেওয়া হলো আয়োজনের ক্ষতিপূরণ হিসেবে। আর লাখ টাকার চেক দেওয়া হলো মনসুরের হাতে। সবটা এত দ্রুত হলো যে কারোরই বোধগম্য হলো না। শুধু দেখা গেল খানিক আগের এতিম মেয়েটির দুপাশে দুটি পুরুষ, যারা আগলে ধরেছে নুয়ে পড়া ফুলটিকে। পুরো সময় নীরবতায় চলেছে। ইয়াস গাড়িটা হঠাৎ করে থামিয়ে দিল, তারপর ইশারা করলো রেহানকে। রেহান পেছনে তাকিয়ে দেখলো বাইরে দৃষ্টি দিয়ে আছে সীমাত। মেয়েটার চোখে মুখে ক্ষুধা আর যন্ত্রণা। খাবার আনতে গেল রেহান। লুকিং গ্লাসে মেয়েটিকে দেখা যাচ্ছে, চোখ মুখ ফুলে গিয়েছে, তবে শান্ত নির্মল চেহারা। ইয়াস বৃষ্টি অবনত করে শুধালো, ওই ছেলেকে বিয়ে করতে চাও? মেয়েটি হয়তো শুনল না। ইয়াস একটু অপমানিত বোধ করে, তার কথা গুরুত্ব সর্বস্থলে। একা হাতে কত কিছুই না সামলে চলেছে। সীমাত, শুনতে পাচ্ছ? এবার হয়তো শুনলো মেয়েটি, তবে কিছু বলল না। ইয়াস সেটা লক্ষ্য করে বলল, ওই ছেলেকে পছন্দ করো? মেয়েটি কথা বলতে পারল না, উত্তর আসছে না মুখ দিয়ে। ততক্ষণে চলে এলো রেহান, হাতে খাবার। সীমাতের দিকে এগিয়ে বলল, নাও, খেয়ে নাও। ক্ষুধার যন্ত্রণা সব যন্ত্রণাকেই হয়তো হার মানায়। মেয়েটি খাবার দেখতে পেয়ে সব দুঃখ ভুলে গেল। যতটা দ্রুত পাচ্ছে খাচ্ছে। রেহান এক দৃষ্টিতে দেখল মেয়েটিকে খুব ছোটবেলায় দেখেছিল, সুন্দরী বলে ডাকত সে, অথচ সেই সুন্দরীর আজ কেমন হাল হলো। দুঃখে কান্না পাচ্ছে ওর, ছেলে বলেই হয়তো কাঁদতে পারল না। ইয়াস গাড়ি চালাতে শুরু করেছে। অনেকটা সময় ড্রাইভ করে পৌঁছালো ওরা। ভেতরে নিয়ে যা, আমি গাড়ি পার্ক করে আসছি। সীমাতকে নামিয়ে নিল রেহান। ওর বিশাল হাতটা পেয়ে লুফে নিতে ভুল হয়নি মেয়েটির। কেন যেন বহুদিন পর আপন মানুষকে ফিরে পাওয়ার লোভ সামলাতে পারছে না, অথচ এতগুলো বছরে এই মানুষগুলো কোনো খোঁজই নিল না। সীমাতের কান্না আসছে, হয়তো কেঁদেও ফেলতো, তবে রেহান কাঁদতে দিল না। সুন্দরীর চোখে পানি কেন? আর কাঁদবে না, এখন থেকে সব ভালো হবে। এই ভরসায় এতিম মেয়েটির দরকার ছিল। সে শক্ত করে রেহানের হাতটা ধরে রাখলো। এতে মুচকি হাসলো রেহান। বাড়ির চৌকাঠ পেরোতে একটি 17-18 বছর বয়সী মেয়ে ছুটে এলো, নাম রুহি। রেহান ইশারায় বলল কাছে আসতে। রুহি কাছে এসে সীমাতকে জড়িয়ে ধরল। অপরিচিত মেয়েটিকে চিনতে পারছে না সীমাত। মেজো মামার বড় কোনো মেয়ে ছিল কি? না, যে ছিল তার বয়স এখন 12-13 হওয়ার কথা, কিন্তু ওরা তো শুনেছিল মেয়েটি বাঁচেনি। তবে একে? এই প্রশ্নের উত্তর খোঁজার পূর্বেই ড্রয়িং রুমে আরও মানুষ উপস্থিত হলো, তবে একটি মুখ ব্যতীত আর কাউকে চিনতে পারল না। রেহানের মা রুকসানা এসে চাপটে ধরলেন সীমাতকে, একদম বুকের সাথে মিশিয়ে নেবেন যেন। বহুদিন পর মা গন্ধটা পাচ্ছে সীমাত। ওর চোখে জল নেমে এলো, মুখ দিয়ে উচ্চারণ হলো, মামিমা। ভদ্র মহিলা আবেগ ধরে রাখতে পারলেন না, মেয়েটিকে আরও শক্ত করে জড়িয়ে ধরলেন। তোর মনে আছে শিমু? মনে আছে আমাকে? সত্যি মনে আছে মামিমা কে? কেন থাকবে না? তোমরা ভুলে গেলে কিভাবে? আমি তো ভুলিনি। অভিমান খসে পড়ছে যেন। রুকসানা কিছু বললেন না, মেয়েটির মুখ টেনে নিয়ে চুমু খেতে লাগলেন। মাফ করে দে মা,
এতটা কষ্টে আছি সত্যিই জানতাম না। তোর বাবা আমাদের এতটা পর করলো যে। থাক সেসব কথা, তুই একটু রেস্ট কর, সন্ধ্যায় তোর মামা আসবে, অনেক কথা হবে। মেয়েটিকে রুমে নিয়ে আসা হলো। সীমাতের পছন্দ সম্পর্কে অবগত তিনি, তাই রান্নার তদারকি করতে গেলেন। রুহি এসে সীমাতকে সাহায্য করতে লাগলো, কোথায় কি আছে সব দেখতে লাগলো। ফ্রেশ হওয়ার জন্য নিজের জামাও দিল। সব কেমন স্বপ্নের মতো। সীমাত যেন ঘোরে ডুবে। জীবন বদলে গেল তার। সত্যিই তার জীবনে সুখের বর্ষণ হচ্ছে, নাকি এর পেছনের ঘটনা আরও করুণ হবে। সীমাত জানে না, জানতেও চায় না, শুধু চাচ্ছে সময় থেমে যাক, আপন মানুষগুলো ফিরে আসুক, মায়া না করুক, অন্তত কেউ অবহেলার চোখে না দেখুক। ক্লান্তিতে ঘুমিয়ে পড়ল সীমাত। তাকে ডাকতে সে ফিরে গেল রুহি। ডাইনিংয়ে বসে ফল কাটতে লাগলো। এটা তার অভ্যেস। রকমারি ফল কাটতে পছন্দ করে সে। দিনের মোট আহারের বেশিরভাগ অংশতেই থাকে ফল। রুহি, ইয়াসকে ডেকে আনো। যাচ্ছি মা। রুহি হাত ধুয়ে চলে গেল। ভাইয়ের ঘরে এসে দেখলো তার হ্যান্ডসাম ভাই শাওয়ার রূপ পরে বসে আছে। মিটি মিটি হাসলো রুহি। কি ব্রো, এভাবে কোনো মেয়ে তোমায় দেখলে না পাগল হয়ে যাবে। দুষ্টু মেয়ে। আসলে ট্রাস্ট হয় না, জাস্ট আমার ফ্রেন্ডের একটা সুযোগ দিয়ে দেখো। বুঝেছি, এসব ছাড়। এখন বল কি বলতে এলি? মা ডাকছে, লাঞ্চ করবে না? না, কাজ আছে, বের হব। মা রাগ করবে, না খেয়ে যেতে নেই। ইয়াস উঠে গিয়ে ড্রেস পরে নিল। রুহি তখনও বসে। যা আসছি। রুহি এবার গেল সীমাতের ঘরে, তাকে ডেকে দিয়ে গেল রেহানের ঘরে। ডাকাডাকির কাজটা সে খুব ভালোই পারে। ডাইনিংয়ে বসে অস্বস্তিতে নুয়ে পড়ল সীমাত। গ্রাম্য জীবনে অভ্যস্ত সে, শহুরে কালচার তার জানা নেই। এত বড় বাড়িতে আগে কখনো থাকাও হয়নি, তাই ভেতরে ভেতরে ভয় যেন একটু বেশি। তবে স্বস্তি নিয়ে এলেন রুকসানা। তিনি মেয়েটির মাথায় হাত বুলিয়ে দিলেন। ইয়াস নেমে আসতে সকলের নজর পড়ল ওর দিকে। ছেলেটার পার্সোনালিটি মুগ্ধ করার মতো। সীমা চুপচাপ খাচ্ছে। এত সব পছন্দের খাবারের প্রতি যতটা লোভ জাগছে, ততটা খেতে পারছে না। মনে হচ্ছে রুচি নেই। টেবিলের আয়োজন ইয়াসকে মুগ্ধ করতে পারল না। সে গরুর মাংস খায় না, চিংড়ি মাছ ছুঁয়েও দেখে না। এসব বাদেও যেসব রান্না হয়েছে তার কিছুই ওর পছন্দের নয়। তবে ডাইনিংয়ে এসে পড়েছে বিধায় খেতে বসলো। দেখা গেল ফল ছাড়াই কিছুই মুখে দিল না। সীমাতের বরাবর বসাই নজরটা লাগলো। সে দেখলো ছেলেটার মুখে হাসি নেই। এই মানুষটা কি হাসে না কখনো? পরন্ত বিকেল, শহরের এই অঞ্চলটায় ঘন বসতি নেই। বিশাল বাড়ি রেহানদের, তবে বাড়িটা তাদের একার নয়। বাড়ির অর্ধেক দাবিদার রিয়াজের ফ্যামিলি। দুই পরিবার বহু বছর ধরে বিজনেস পার্টনার। সম্পর্ক ভালো বিধায় একসঙ্গে বসতি গড়ে তোলা। এজন্য একটাই পরিবার। রুহি, রেহান আর সীমাত তিনজন বের হয়েছে বাড়িটা ভ্রমণ করতে। বাসাটার আনাচে কানাচে বিলাসিতাই ছোঁয়া, দেখলেই মনে হয় আহা। সীমাত, মনে আছে ছোট সময় তুমি আমাকে খুব পছন্দ করতে আর কোল থেকে যেতেই চাইতে না? সীমাতের আসলে মনে নেই, অনেক বছর আগের কথা। তবে রেহান ভাইকে মনে আছে তার, যার পিছু পিছু পুরো গ্রাম ঘুরত সে। সত্যি? তো মিথ্যা বলবো? রুহি দমে গেল। রেহান পুনরায় বলল, সীমাতকে আমি সুন্দরী বলে ডাকতাম আর ও খিলখিল করে হাসতো। এই মুহূর্তে মেয়েটির লজ্জা লাগলো। সে একটু লাজুক হয়ে পড়ল। রুহি বলল, কোন ক্লাসে পড়ো সীমা? কলেজে ভর্তি হয়েছি, তবে পড়া হয়নি। তাহলে তো তুমি আমার এক ব্যাচ ছোট হবে। ওকে, আমার কলেজে ভর্তি করলে কেমন হয় রেহান ভাইয়া? সেটাই ভেবেছি, তোমার সাথে থাকলে চিন্তামুক্ত হব। তাহলে বড় পাপার সাথে কথা বলো আর আমার কলেজে অ্যাডমিট করাও। আচ্ছা। এত উচ্ছ্বাস আনন্দ সীমাতের কেমন ঘোরের মতো লাগছে। সে কিছুতেই কিছু মেলাতে পারছে না। সন্ধ্যায় বাড়ি ফিরলেন মেজো মামা আনিসুল রহমান। তিনি সীমাতকে দেখে আবেগ ঘন হয়ে পড়লেন, তবে সেটা কাউকে বুঝতে দিলেন না। সময় স্রোতে সীমাত অতটা সহজ হতে পারল না। শুধু তাকিয়ে রইল মামার দিকে। এই মামার পিঠে চড়ে মেলায় ঘুরেছে সে, পিঠে ওপর কত ঘুমিয়েছে। এসব মনে হলেই ভেতরটা কেমন করে ওঠে। তখন প্রায় অনেক রাত। রুকসানা ঘুমিয়ে পড়েছেন কি না সেটা জানার জন্য আনিসুল রহমান বললেন, ঘুমিয়ে পড়লে? না, কিছু বলবে? রুকসানা এই পাশ ঘুরলেন, তারপর স্বামীর মুখের দিকে চাইলেন। চিন্তিত তুমি? না, তবে একটা বিষয় ভেবেছি। কি? সীমাত জীবনে অনেক কষ্ট করেছে, যদি আগে জানতাম তাহলে আগেই নিয়ে আসতাম। সেটা নিয়ে কম তো দুঃখ করলে না, ওসব অতীত।
মেয়েটা এখন ভালো থাকবে। সেটা তো থাকবেই, তবে আমি অন্য কথা ভেবেছি। কি? মেয়েটা পরের ঘরে কেমন থাকবে সেটা তো জানি না, তার থেকে ভালো না নিজেদের কাছে রেখে দেওয়া। রুকসানা বুঝতে পারলেন সীমাত সুন্দরী, ভদ্র, তার থেকে বড় কথা ওনাদের নিজেদের মেয়ে। ছেলের বউ হিসেবে ভালো বই খারাপ হবে না। রেহান ছোট থেকে ভীষণ স্নেহা করত সীমাতকে, সেই হিসেবে সম্পর্কটা খারাপ হবে না, সুন্দর একটা ভবিষ্যৎ হবে। সে কথা চিন্তা করে রুকসানা হাসলেন। স্ত্রীর সম্মতি পেয়ে আনিসুল রহমান যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। রেহান উবু হয়ে শুয়ে বই পড়ছিল, এমন সময় ঘরে প্রবেশ করলো রুহি। তাকে দেখে হুড়মুড়িয়ে উঠল রেহান। রুহি ঠোঁট টিপে হাসলো। তোমায় বলেছি না এভাবে যখন তখন রুমে আসবে না। আসলে কি হয়? অনেক কিছু। সে অনেক কিছুই তো জানতে চাচ্ছি। জানা লাগবে না। তাহলে তো আমি আসবই। বড্ড বেশি কথা বলো তুমি। জানি। রেহান গলা জড়িয়ে ধরলো রুহি। রেহান চেঁচিয়ে উঠল, আরে কি করছো? কি করলাম? দরজা খোলা না, কেউ দেখলে? দেখলে দেখবে। রুহি কেমন ঘা ছাড়া ভাব। রেহান নিজেও লোভ সামলাতে পারছে না। মেয়েটির সাথে দীর্ঘদিনের প্রণয়র, হয়তো রুহির জীবনের প্রথম পুরুষ রেহানি। কি দেখছি? কি দেখো? তোমায়। অন্য মেয়েদের মতো লাজুক নয় রুহি, ও আর একটু কাছে আসলো। আরে কি করছো? কাছে আসছি। না না, দূরে থাকো। পাগলি, কেউ এসে পড়বে। আসুন না, আমি আমার পছন্দের মানুষের কাছে আসবো না? সে আসবে, তবে সময় আর সুযোগটা মাথায় রাখবে না। রুহি উত্তর দিল না, বরং রেহানের গলায় মুখ ডুবিয়ে দিল। মেয়েটির তপ্ত নিঃশ্বাস গলায় ছেয়ে যাচ্ছে। রেহান চোখ বন্ধ করে নিল। এই মেয়েটি কেন বোঝে না? সে যখন কাছে আসে তখন রেহান নিজেকে ধরে রাখতে পারে না, ভুল করার ইচ্ছে জাগে। প্রায় 4টা মাস পেরিয়ে গেল। সীমাত এখন সকলের মাঝে মিশে গিয়েছে। তাকে রুহির কলেজে ভর্তি করানো হলো। রুহির সাথে ওর বন্ধুর মতো সম্পর্ক। এখন সবটা ভালো যাচ্ছে। সেদিন ইয়াজের ফিরতে ফিরতে সন্ধে হলো। 2 হাতে বিজনেস সামলায় সে। পারফেক্ট শব্দটি ওর সাথে বড় ভালো যায়। রুহি শরবত এনে দিল। চিনি দিয়েছিস? শরবত তুলে নিল ইয়াজ। রুহি হলো বাড়ির সবচেয়ে আদরের। মেয়েটি সবার খোঁজ খবর রাখে, যেন এই সংসারের গিন্নি সে। ইয়াজ খানিক রেস্ট করে শাওয়ার নিয়ে নিল। রাতের খাবারটা সকলে একসাথেই করা হয়। ডাইনিংয়ে উপস্থিত ইয়াজ, রেহান, রুহি, সীমাত, ইয়াজের বাবা ইলিয়াস মাহমুদ। হেসেল সামলাচ্ছেন বাড়ির 2 গৃহিণী। একটু লেট করে এলেন আনিসুল। সে এসে দুঃখ প্রকাশ করলেন। ইলিয়াস হেসে বললেন, আরে বস তো, লেট হয়েছে তাই কি হয়েছে? খাবার পরিবেশন করে দিলেন 2 গৃহিণী। সীমাত নিচু হয়ে খাচ্ছে। এদিকে রুহি আর রেহানের মাঝে খুনসুটি চলছে, যদিও সবটা সকলের আড়ালে। অনেকটা সময় বসে রইলেন আনিসুল। তারপর ভাবলেন কথাটা এখনই বলা দরকার। রেহানের সাথে সীমাতের সম্পর্কটা ভালোই এগিয়েছে। দুজন দুজনকে মানতে অসুবিধা থাকার কথা না। সকলকে একটা কথা বলতে চাচ্ছিলাম। সবার মনোযোগ ভদ্রলোকের দিকে। সীমাত ভাতের লোকমা মুখে দিয়েছে সবে। আনিসুল ভাগ্নের মাথায় হাত বুলিয়ে দিলেন। বাড়ির 2 গৃহিণীও উপস্থিত হলেন। আনিসুল সাহেব বুক ফুলিয়ে বললেন, আমি চাচ্ছি সীমাতকে নিজের কাছে রাখতে। এটা নিশ্চয়ই ভালো কথা, রেহান বলল। হ্যাঁ, ওকে আর কোথাও পাঠাচ্ছি না। কি সুন্দরী, অন্য কোথাও যাবে না তো? আনিসুল মনে মনে খুশি হলেন। এটাই মোক্ষম সুযোগ। সীমাত কিছু বুঝতে পারছে না। ইয়াস স্বল্পভাষী তবে বুদ্ধিমান। সে বুঝতে পারছে আনিসুলের কথা এখানেই শেষ নয়, তার তেমনটাই হলো। রেহানের সাথে সীমাতের বিয়ে দিতে চাচ্ছি, এখনই না, তবে বাগদানটা করে রাখবো। সীমাতের এইচএসসি শেষ হলে বিয়েটা হবে। প্রস্তাবটা সকলের পছন্দ হলো, তবে 2টো মানুষ থমকে গেল, রুহি আর রেহান। দুজনের হৃদয়ে তাণ্ডব শুরু হলো। এদিকে সীমাত অনুভূতিহীন। সে বুঝতে পারছে না এমন অবস্থায় কেমন আচরণ করতে হবে। ঘরে ফিরে একচোট কান্নাকাটি করলো রুহি। তার স্বপ্ন, তার ভালোবাসা হারিয়ে যাচ্ছে, অথচ সে নিরুপায়। পরিস্থিতি ভয়াবহ। রেহান কখনোই রুহির ঘরে আসে না, আজ এসেছে। মেয়েটার কান্না ভেজা চোখ তাকে দুঃখ দিচ্ছে। আই মেয়ে, কান্নাকাটি করো না প্লিজ, আমি কথা বলবো। তুমি এতটা ভেঙে কেন যাচ্ছ? কিছু ঠিক খবর নয় রেহান, তুমি চলে যাও। আমরা একে অপরের ভাগ্যে নেই। আরে পাগল, প্লিজ। রেহান আর কিচ্ছু বলল না, নত হয়ে বেরিয়ে পড়ল। ওর 2 চোখ নেমে এলো যন্ত্রণা। বাবা মায়ের উচিত ছিল বিষয়টা আগে জানানো। এভাবে সকলের সামনে আগে বলা ঠিক হয়নি। একটা দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো হৃদয় থেকে।
রিহানের কালো মেঘে ডুবে থাকা মুখটি নজরে এসেছে ইয়াসের। সে বুদ্ধিমান, ছট করে এই বিষয়টা ধরে ফেলেছে। বোনের ঘরে এসে উপস্থিত হলো। মেয়েটি কান্নাকাটি করছে, তবে আগেই কিছু বলল না। ও দেখতে চাচ্ছে জল কোন দিকে গড়ায়। কয়েক মাস পেরিয়ে গেল, সীমাতের সাথে খুব একটা কথা হয়নি ইয়াসের। বলা বাহুল্য কথাই হয়নি। সীমাত শান্ত দৃষ্টি ফেলে সামনে তাকিয়ে ইয়াস ওর পাশে বসলো। এতে মনোযোগ সরে এলো। পাশ ঘুরে পুরুষটিকে দেখে কিছুটা অপ্রস্তুত বোধ করলো। কফি খাবে? না, কিছু বলার পূর্বেই কফি এঁকে দিল ইয়াস। বিষয়টা সীমাতকে প্রভাবিত করলো, তবে লজ্জায় কিছু বলল না। আচ্ছা সীমাত, রোহানকে তোমার কেমন লাগে? এই প্রশ্নটা সে নিজেও ভেবেছে। ভালো মন্দ কোনো উত্তর মেলেনি, তাই সে জবাবে ব্যর্থ হলো। হাজব্যান্ড হিসেবে ওকে পছন্দ করো? মাথাটা নুইয়ে ফেলল সীমাত। ওর জড়তা লক্ষ্য করে ইয়াস কথা বাড়ালো না, তবে মেয়েটিকে ভালো মতন দেখে নিল। ঘরে একজোট তাণ্ডব লেগেছে। আনিসুল ছেলের ওপর চেঁচালেন। এটা কেমন কথা? তিনি সকলের সামনে বিয়ের কথাটা তুলেছেন, আর ছেলে কিনা অবজ্ঞা করছে। অথচ রিহান বোঝাতে পারছে না সীমাতকে। বোনের নজরে দেখে সে। আনিসুল রেগে মেগে বের হতে যাচ্ছিলেন, অমন সময় ঘরে উপস্থিত হলো ইয়াস। পুরুষটিকে দেখে খানিকটা ভীত হলেন আনিসুল। কথাটা শুনে ফেলল কে? আরে ইয়াজ যে। আঙ্কেল, আমি কিছু বলতে চাই। হ্যাঁ বল। আচ্ছা বসো আগে। সাধারণত বিজনেস নিয়ে ইয়াজের সাথে আলাপ হয় আনিসুলের, তাই তিনি সেসবই ভেবে নিলেন। রিহান চলে গেল। ইয়াজ সে পথ থেকে নজর সরিয়ে বলল, রেহান সম্ভবত বিয়েটা করতে চাচ্ছে না। প্রশ্নটা শুনে আনিসুলের মুখটা শুকিয়ে এলো। ছেলে মানুষ, হয়তো লজ্জা পাচ্ছে। বিষয়টা তেমন না। এবার আনিসুলের মুখটা কালো হতে শুরু করলো। তিনি একটু কঠিন সুরেই বললেন, ও বললেই তো হবে না, আমি সবার সামনে বলেছি। তাছাড়া সীমাতের মা মানে আমার বোন আমাদের জন্য অনেক করেছে, সে প্রতিদান দিতে ভুল করব না আমি। ওকে বিয়ে করতেই হবে। ভদ্রলোকের দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস ফেলল ইয়াস। তারপর অনেকটা সময় কথা হলো। সে যখন বের হলো তখন রেহানের সাথে দেখা। চোখ মুখ লাল হয়ে গেছে। ব্রো, একটা কথা বলতে চাই। ইয়াস বুঝতে পারলো ছেলেটার এই অবস্থায় মানসিক সাপোর্ট প্রয়োজন, সেই জন্যই বের হলো ওরা। রুহির ঘরের কাছে এসে থমকে গেল সীমাত। মেয়েটি কাঁদছে কেন? সে কি বলবে বুঝতে পারছে না। রুহি, তুমি কাঁদছো কেন? রুহি চট করেই চোখ মুছে নিল, হাসি রাঙিয়ে বলল, কই কাচ্ছি না তো। আমি স্পষ্ট দেখলাম। আচ্ছা বাদ দাও, বলো তোমার খবর। বিয়ের কন্যার মুখে হাসি নেই কেন? সীমাত উত্তর দিতে পারল না। সে আসলে আনন্দ খুঁজে পাচ্ছে না। রেহান স্বামী হিসেবে নিশ্চয়ই দারুণ হবে, তবে ওর মন কেন মানছে না। কি হলো? তুমি কি চিন্তা করছো? এই সীমাত তোমার বিয়েতে আমি কিন্তু খুব নাচবো। হ্যাঁ। সীমাত হাসার চেষ্টা করলো। হুট করেই রুহি ওকে জড়িয়ে ধরলো। সীমাত শান্তি খুঁজে পাচ্ছে না, বুঝতে পারছে না কী করা উচিত। এদিকে দু চোখে বর্ষণ নেমেছে রুহির। নিজের জীবনের এই অন্ধকার কেমন করে সইবে সে? ধুমধাম আয়োজনে বিয়ে হয়ে গেল সীমাতের। শুরুতে কথা হয়েছিল বাগদান হবে, তবে আনিসুল বিষয়টা পরিবর্তন করে দিয়ে বিয়ের অনুষ্ঠান শেষ করলেন। সীমাত বসে আছে। এই রুমটায় কখনো আসা হয়নি তার। বুকের ভেতর কেমন ধিম ধিম করছে। স্বামী নামক মানুষটি কেমন হবে সে জানে না, তবে ভয় হচ্ছে, প্রচণ্ড ভয়। খানিক বাদে দরজা খুলে গেল। সীমাত শাড়ি খামছে, চোখ বন্ধ করলো। পুরুষটি বোধহয় নিকটে আসছে। সীমাত চোখ খুলতে পারছে না। তার ভেতরে আন্দোলন নেমেছে। হাতটা বাড়াও। মেয়েটি হাত বাড়ালো না। পুরুষটি পুনরায় বলল, হাত বাড়াও। এবার সীমাত পড়ল বিপাকে। কোন হাত বাড়াবে, ডান নাকি বাম? পুরুষটি বোধহয় ধৈর্য ধরতে পারল না, তাই নিচ থেকে বাঁ হাত টেনে নিল। পরিয়ে দিল হিরে রচিত ব্রেসলেট। সীমাতের সর্বাঙ্গে কেমন হিম ধরেছে। সে কথা বলতে পারছে না। সম্ভবত একটু ঢিলে হয়েছে, আসলে মাপটা বুঝতে পারিনি। সীমাত এবারও চুপ। তার অন্তরের ঝড় থামছে না, অথচ তিন কবুল বলে মানুষটিকে স্বামী রূপে গ্রহণ করেছে সে। ইয়াস কথা বলল না, ফ্রেশ হতে গেল। সীমাত এবার মুখ তুলে চাইল। পুরুষটাকে পেছন থেকে দেখেই ওর শরীর কেমন কাঁপছে। চোখে নেমে এলো ব্যথা। মানুষটি তাকে নিশ্চয়ই দয়া করেছে। চোখে মুখে পানি দিল ইয়াস। আনিসুল সাহেবকে মানাতে গিয়ে বেশ বড় ত্যাগ করতে হলো তাকে। বোনের ভালোবাসা রক্ষা করতে গিয়ে নিজেকে উৎসর্গ করতে হলো। যদিও শুরুর দিকে আনিসুল সাহেব রাজি ছিলেন না,
ভাগ্নের প্রতি স্নেহ যেন তার একটু বেশি। ওনার মতে রেহানের থেকে 6 বছরের ছোট্ট সীমাত, আর রেহানের থেকে ইয়াস আরও 5 বছরের বড়। সেই হিসেবে ইয়াস আর সীমাতের সম্পর্কটা সম্ভব নয়। 11 বছরের বড় পুরুষের সাথে সীমাতকে বিয়ে দিতে চাননি আনিসুল। এর জন্য ইয়াসকে কম কাঠখড় পোড়াতে হয়নি। ভদ্রলোক ভাগ্নেকে নজর ছাড়া করবেন না, অন্য কারোর সাথে বিয়েও দেবেন না। ইয়াস চোখে মুখে পানি দিল। বিয়ের জন্য সে প্রস্তুত ছিল না। ফ্রেশ হয়ে এসে দেখলো সীমাত একইভাবে বসে। ইয়াস একটু ধীর সুরে বলল, ভারী জামা কাপড় বদলে আসো। সীমাত কোনো কথা ছাড়াই উঠে গেল। ইয়াস পরিপাটি হয়ে উঠতে দেখলো সীমাত বাথরুমের কাছে দাঁড়িয়ে। মেয়েটি ভয় পাচ্ছে। ওখানে দাঁড়িয়ে কেন? সীমাতের মাথা নত। সে পা দ্বারা মেঝেতে স্লাইড করছে। কিছু খাবে? দুদিকে মাথা নাড়ালো সীমাত। সে খাবে না। ইয়াস এগিয়ে এলো, এক নজরে মেয়েটিকে দেখে নিল। স্ত্রী হিসেবে সীমাত নিশ্চয়ই সুন্দরী, তবে ওর সময়ের প্রয়োজন। সীমাতেরও তাই। বারান্দায় আসো। ইয়াস এগিয়ে গেলেও সীমাত চলতে পারছে না। ওর দম বন্ধ হয়ে আসছে। এই মানুষটার সাথে সীমাত কখনোই ভালো মন্দ দুটো কথাও বলেনি। আকাশে বিশাল চাঁদ, আজ নিশ্চয়ই পূর্ণিমা। সীমাত পাশে এসে দাঁড়িয়েছে। ওর উপস্থিতি বুঝে কথা বলেনি ইয়াস। মেয়েটির মনে সংশয়, ইয়াস কি তাকে প্রত্যাখ্যানের কথা বলবে? এমনটা হলেও সে অবাক হবে না। হাজারটা ভয় সংকোচের দেয়াল ভেঙে দিয়ে ইয়াস বলল, ভালোবাসা একদিনে হয় না, এমন কথাও নেই ভালোবেসেই বিয়ে করতে হবে। বিয়ের পরও ভালোবাসা হতে পারে। অ্যারেঞ্জ ম্যারেজ করে অনেকেই সুখী হয়েছে। আমি তোমায় মন থেকে মেনে নিয়েছি, তাই আনইজি ফিল করো না। তুমি আমার স্ত্রী সীমাত। মেয়েটির সমস্ত শরীরে জুড়ে যেন সুখ বয়ে গেল। হাত কাঁপতে শুরু করেছে। ইয়াস পুনরায় বলল, হয়তো সময় লাগবে, তবে সম্পর্কটা আগাবে, দ্বিধা ছাড়াই আগাবে। সীমাত এবারও কথা বলতে পারল না। ইয়াস নিজ থেকেই বলল, হাতটা দাও। সীমাত এবার হাত বাড়ালো। ইয়াস তা 2 হাতে তুলে নিয়ে সময় নিয়ে ঠোঁট ছোঁয়ালো। এই অনুভূতি, ভালো লাগা সীমাতের জন্য নতুন, খুবই নতুন। সুখে ওর কান্না আসতে চাইছে। সত্যি কি মানুষটা তাকে ভালোবাসবে? সকালের মিষ্টি রোদ চোখে মুখে লাগতে ঘুম ছুটে গেল সীমাতের। অনেকগুলো দিন পর ভালো ঘুম হয়েছে তার। সে চোখ খুলে দেখলো অন্য একটা রুম। সে ভীত হয়ে উঠে পড়ল। এক মুহূর্তের জন্য ভয় পেয়েছিল সে। তারপর মনে হলো ইয়াসের সাথে বিয়ে হয়েছে তার। মানুষটি তাকে এই বেডে শোয়ার অধিকারও দিয়েছে। সবটা মনে করে একটুখানি হাসলো সে। হয়তো ওদের সম্পর্কটা সত্যি আগাবে। ইয়াস পাশে নেই, অর্থাৎ জিম করতে বের হয়েছে। শরীরচর্চায় ভীষণ মনোযোগ তার। ও বারান্দায় এসে দাঁড়ালো। এখান থেকে পুরো বাসাটা দারুণ ভিউ পাওয়া যায়। একটু চারপাশে নজর বোলাতেই ইয়াসকে দেখা গেল। ছেলেটা পুশ আপ করছে। উন্মুক্ত পিঠ, বাহুগুলো দেখা যাচ্ছে। সীমাতের ভেতর থেকে অনুভূতি এসে গেল। সে নজর সরিয়ে নিল। পুনরায় ভাবলো মানুষটা তার স্বামী, তাই আবারও চাইলো। দেখতে লাগলো মন ভরে। মাত্র কিছু ঘন্টা। এই কিছু ঘন্টায় ওর হৃদয়ে ভালোবাসা জাগ্রত করলো। অথচ 2 দিন পূর্বেও এমন কোনোই অনুভূতি ছিল না। দরজা খুলতে চমকে তাকালো সীমাত। ইয়াস তোয়ালে দিয়ে ঘাম মুছে নিচ্ছে। সরি, তোমায় না ডেকেই বেরিয়ে গিয়েছিলাম। ভয় পেয়েছিলে? না, ঠিক আছে। আচ্ছা, আমি শাওয়ারে যাচ্ছি, এরপর তুমিও শাওয়ার করে নিও। সীমাত মাথা নাড়ায়। যদিও তাদের মাঝে এমন কোনো সম্পর্ক হয়নি যাতে করে শাওয়ার ফরজ হয়, তবুও শাওয়ার নেওয়াটা জরুরি। ইয়াস গোসল শেষ করলে সীমাত গোসলে গেল। মেয়েটি শুনেছিল ইয়াস নাকি কারোর সাথে কোনো কিছুই শেয়ার করে না। এটা তার অপছন্দ। অথচ ভাগ্য দেখো, মানুষটা আজ নিজ থেকে সমস্তটা শেয়ার করে চলেছে। এক পর্যায়ে বেনারসির দিকে চোখ যায় ওর। শাড়িটির রং লাল নয়, এটি নীল রঙের শাড়ি। ইয়াসের পছন্দ নাকি নীল। সীমাত একটু ভেবে দেখলো ইয়াস আর সে বিপরীত, অথচ মানুষটা কেমন মানিয়ে নিয়েছে। এই ভেবে একটু মন খারাপ হলো। ও ভাবলো ইয়াসের পছন্দের মতো করে নিজেকে গড়ে তুলবে। মাত্র কিছু সময়ে সীমাত নিজেকে ইয়াসের মতো গড়ে তোলার জন্য মরিয়া হয়ে উঠল। এই জীবনে প্রেম শব্দটি আগে কখনোই আসেনি, তাই সীমাত চায় নিজের সবটুকু ইয়াজের নামে উৎসর্গ করে দিতে। ইয়াজের সিদ্ধান্তটা প্রথম দিকে কেউ মেনে নিতে চায়নি, তবে একরোখা স্বভাবের জন্য নিষেধটাও বহাল রয়নি। ইয়াজ আপন মনে নাস্তা করছে। সীমাত নত হয়ে দাঁড়িয়ে। ইয়াজের মা রাজিয়া বললেন, সীমাত বসে যাও। পরে খাচ্ছি। এখনই বসো, পার্লারের মেয়েরা আসবে।
সীমাতকে বসতে হলো। বিকেলে তাকে সাজিয়ে গুছিয়ে পরীর মতো বানানো হলো। ইয়াস নিজের ঘরে কিছু ফাইলের জন্য এসেছিল। এসেই দেখলো সীমাত বসে আছে। মেয়েটিকে এক নজর দেখে বলল, সুন্দর লাগছে। ওইটুকুতেই সীমাত গলে গেল। ওর হৃদয়ে কম্পন হলো। মনে হলো পৃথিবীর সমস্ত সুখ বুঝি এসে গেছে। সন্ধ্যার পার্টিতে ইয়াসের দায়িত্বশীল আচরণ সীমাতকে আরও বেশি মুগ্ধ করলো। এতদিন মনে হয়েছে ইয়াস বুঝি মুডি চুজি মানুষ, অথচ এখন মনে হচ্ছে এই মানুষটির মতো ভালো মানুষ আর কোথাও নেই, কোথাও না। সময় স্রোতে সীমাত আর ইয়াজের সম্পর্কটা সহজ হয়ে গিয়েছে। ইয়াজের কাপড়গুলো গুছিয়ে রাখছিল সীমাত। অমন সময় ঘরে এলো ইয়াজ। একটা আউটফিট রেডি করো তো, জরুরি মিটিং পড়েছে। সীমাত চট করে একটা আউটফিট নামিয়ে দিল। ইয়াজ তৈরি হলো। যাওয়ার পূর্বে বলল, বিকেলে এসে ঘুরতে নিয়ে যাব, রেডি হয়ে থেকো। সীমাত মাথা নাড়ল। মেয়েটি এত কম কথা কেন বলে? ইয়াজ কাছে এলো। অধিক লম্বা হওয়ায় নিচু হতে হলো তাকে। এত কম কথা কেন বলো? একটু স্বাভাবিক হও কেমন। তারপরে মুচকি হাসলো ইয়াজ। মানুষটা আজকাল খুব হাসে, অথচ এর আগে এতটা খুশি নজরে আসেনি। যাওয়ার পূর্বে সীমাতের মাথায় হাত বুলিয়ে দিল ইয়াজ। সীমাত খোলা দৃষ্টি নিক্ষেপ করলো, ইয়াজও তাই। দুজনের দৃষ্টি কেমন মিশে গেল। ইয়াজ আবারও হাসলো, অথচ সীমাত লজ্জায় মিয়ে যাচ্ছে। কি অদ্ভুত অনুভূতি! বিয়ের পর ইয়াজ যেন সীমাতকে আঁকলে রাখতে শুরু করেছে। ভালোবাসা কতটুকু জন্মেছে সেটা সীমাত জানে না, তবে এইটুকু জানে, বুঝে মানুষটা ওকে ছাড়বে না। সীমাত লাল রঙের একটি শাড়ি নামিয়ে নিল। এটা ইয়াজই এনে দিয়েছিল। ছেলেটার নাকি নীল রং পছন্দ, অথচ একদিন হুট করেই এই লাল শাড়িটা এনে দিল। এই রহস্য সীমাত এখনও বুঝতে পারল না। সে হালকা সাজে নিজেকে সাজিয়ে নিল। ইয়াজ বাড়ি ফিরে এসে দেখল সীমাত তৈরি হয়ে গিয়েছে। ওদের বিয়ের প্রায় মাস খানেক হতে চলল, অথচ হানিমুনটা হয়ে ওঠেনি। ইয়াজের হাতে মোটামুটি লম্বা এক ছুটি। হাতের ঘড়িটা খুলে দিয়ে সীমাতের কাছে এলো। সীমাত কিন্তু নজর রাখতে পারল না। সে নিচের দিকে তাকিয়ে ইয়াজ তার লম্বা শক্তপোক্ত হাতের সাহায্যে সীমাতের বাহু চেপে ধরে, কিছুটা কাছে টেনে নিল। এতে অদ্ভুতভাবে কম্পিত হলো মেয়েটি। অথচ এমন না আজই ইয়াজ এতটা কাছাকাছি এসেছে। বিয়ের সপ্তাহখানেক যেতেই ইয়াজ তার সর্বোচ্চ ভালোবাসায় সিক্ত করেছে ওকে, অথচ ওর লজ্জায় নত হওয়া মুখটা দেখলে উল্টোটাই মনে হবে। সিলেট যাচ্ছি, পাহাড় ভালো লাগে তো? এছাড়া অন্য কোনো পছন্দ আছে? সীমাদের কথায় মৃদু হাসল ইয়াজ। সে জানে মেয়েটি পাহাড় বেশি পছন্দ করে, অথচ ইয়াজের পছন্দ সমুদ্র। ওদের দুজনের মাঝে মিলের চেয়ে অমিলটাই বেশি, অথচ দুজনই মানিয়ে নিয়েছে। ভালো লাগা ভালোবাসাকে পাশ কাটিয়ে গুরুত্ব দিয়েছে সম্পর্কটা। নিচে নামতেই ইয়াজের মা রাজিয়া ছেলের বউকে দোয়া পড়ে দিলেন। ওদের বিদায় জানাতে এসেছে সকলে। রেহান ওদের একটু দাঁড়াতে বলে উপরে উঠে গেল। নেমে এলো ক্যামেরা হাতে। সীমাতের অথর জুড়ে হাসি। পছন্দ হয়েছে সুন্দরী? খুব। আচ্ছা, অনেক অনেক ছবি তুলবে কেমন? থ্যাংক ইউ। রেহান মেয়েটির মাথায় হাত বুলিয়ে দিল। ইয়াস গাড়ি পার্কিং থেকে নিয়ে এসে সকলের থেকে বিদায় নিল। গাড়ি চলতে শুরু করেছে। এক পর্যায়ে ইয়াস বলল, ফটোগ্রাফির শখ রয়েছে তোমার? কিছুটা চমকে গেল সীমাত। মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। ইয়াস না তাকিয়ে বলল, মনকে সর্বদা গুরুত্ব দিবে। তোমার ভালো লাগাটা আমার কাছে সবচেয়ে দামি, তাই কিছু প্রয়োজন কিংবা অপ্রয়োজনে জানাতে ভুলবে না। সীমাত নত হয়ে রইল। ইয়াস বুঝে না মেয়েটি কেন তার সাথে সহজ হতে পারে না। ড্রাইভ করে এসেছে ওরা, তবে ফিরবে ফ্লাইটে। ইয়াস ক্লান্ত, মাঝে লাঞ্চ করছিল, তবে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। সীমাত একবার ঘুমিয়েছিল। উঠে দেখল হোটেল রুম। ইয়াস কোলে করে এনেছে। লোকজন দেখেছে নিশ্চয়ই। এসব ভেবেই মেয়েটা লজ্জায় লাজুক হয়ে রইল। ইয়াস শাওয়ার নিয়ে এসে দেখল সীমাত উঠে গেছে। ছেলেটার উন্মুক্ত বুকে বিন্দু বিন্দু পানি জমেছে। সীমার চোখ বন্ধ করে ফেলল। ওর এই অবস্থা দেখে ইয়াস হাসলো। কাছে এলো এবার, দুই হাত মুঠোয় নিয়ে বলল, এমন করছো যেন এভাবে আগে কখনো দেখোনি। ইয়াসের একটা শব্দ তোলপাড় তুলে দিল সীমাতের হৃদয়ে। ইয়াস নিজেও ক্লান্তি ঢাকাতে বধূকে খুব করে চাইছিল। সেই বৃষ্টিস্নাত সন্ধ্যাটা সীমাত আর ইয়াসের জন্য মধুময় হয়ে এলো।
সীমাত ঘুমিয়ে আছে, শরীরে ইয়াসের শার্ট, যা ঠেকেছে হাঁটু অব্দি। ইয়াস মৃদু হেসে মেয়েটির শরীরে কম্বল জড়িয়ে দিল। তৈরি হয়ে নেমে এলো কিছু ফর্মালিটিস আর ডিনার অর্ডার করতে। ফিরে এসে দেখলো সীমাত উঠে গেছে। মেয়েটি ইয়াসকে দেখে নিজেকে আবৃত করার চেষ্টা করছে। ওর অস্বস্তি দেখে ইয়াস বারান্দায় চলে এলো, অথচ মেয়েটি একটু আগেও ইয়াসের বুকে শুয়েছিল। বেশ কিছুটা সময় যেতে ইয়াস ডাকলো, হয়েছে? জি। ঘরে প্রবেশ করলো ইয়াস। সীমাত চুলে চিরুনি করছিল। আয়নায় তাকাতে দুজনের চোখাচোখি হলো। সীমাত লজ্জায় নুয়ে পড়ল। ও বোঝে না এত লজ্জা কেন ওর, নিজের স্বামীর কাছে এত লজ্জা কেন পেতে হবে। কলিং বেজে উঠল, খাবার এসেছে। রিসিভ করে নিল ইয়াস। সীমাত ফ্রেশ হয়ে এসে দেখলো খাবার সাজিয়ে নিয়েছে ইয়াস। আজও সীমাতের পছন্দের সব কিছু, অথচ সে জেনেছিল এইসব ইয়াসের ভালো লাগে না। ছেলেটা যখন নিজের পছন্দ এড়িয়ে তৃপ্তি নিয়ে খাচ্ছিল, তখন সীমাতের দু চোখ বেয়ে নেমে এলো নোনা জল, যা লক্ষ্য করলো ইয়াস। কি কাঁদছো কেন? মেয়েটি পারল না উত্তর দিতে। সে নিজেও ভেবে পায় না সৃষ্টিকর্তা এতটা ভালোবাসা লিখে রেখেছিল তার ভাগ্যে। সে রাতে জেগেছিল সীমাত, পুরো রাত জেগে শুধু ইয়াসকে দেখেছে। ছেলেটা তাকে শক্ত আলিঙ্গনে ঘুমায়। এটা কেমন অভ্যেসে পরিণত হয়েছে। যেদিন ইয়াস থাকে না সেদিন একা লাগে সীমাতের। মনে হয় পৃথিবীটা থমকে গিয়েছে, শুধু চলমান সে। ভয় হয় বড়। সীমাত তার উষ্ণ ঠোঁট দিয়ে ইয়াসের কপালে চুম্বন করে। ছেলেটা ঘুমিয়েছে বিধায় এই অসাধ্য সাধন করতে পারল মেয়েটি, নতুবা কখনোই পারত না। সিলেটের সময়টা সীমাতের জন্য সেরা ছিল। অনেক কিছু শিখেছে সে। ফটোগ্রাফি কী করে করতে হয় সবটা ধরে ধরে শিখিয়েছে ইয়াস। আজ ওদের ফেরত পালা। ফ্লাইটে ফিরেছে বিধায় তেমন ক্লান্ত নয়, তবু জার্নিতে ধকল কিছুটা থেকেই যায়। বাসায় এসে চমক পেল ওরা। দেখলো বিনি আর বিলকিস ড্রয়িং রুমে বসে আছে। সীমাতকে দেখেই ছুটে এলো বিনি, এসেই জড়িয়ে ধরল। কেমন আছিস তুই? কতদিন পর দেখলাম তোকে। রেগে আছিস খুব? মাফ করে দিই সীমাত। বিলকিস কান্নায় ভেঙে পড়লেন। সীমাত সারাটা জীবন এই দুটি মানুষের ভালোবাসা কামনা করেছে, তাই হয়তো আবেগ লুকাতে পারল না। ইয়াস এসবে খুশি হতে পারছে না। এই মা মেয়েকে ওর একদমই ভালো লাগছে না। তবে বের করে দেওয়ার মতো মন মানসিকতাও ওদের নেই। যেহেতু দুদিন বাদেই রেহান আর রুহির বিয়ের অনুষ্ঠান, তাই ওনাদের থাকতে বলা হলো। সীমাতকে খুব খুশি দেখাচ্ছে। ইহাজ একটু হতাশার শ্বাস ফেলল। যদিও মন নানান কথা বলছে, তবু সে চাইল সীমাতের এই খুশি দীর্ঘস্থায়ী হোক। ইয়াস শাওয়ার নিয়ে এসে চুল মুছছিল। অমন সময় ঘরে এলো বিনি। অনুমতি না নিয়ে ঘরে প্রবেশ করেছে। সীমাত তখন কাপড়গুলো কাবাডে ডাকছিল। বিনি এসে জড়িয়ে ধরল। কিরে, তুই দেখি পুরো দোস্তুর গিন্নি হয়ে গেছিস। তেমন না। দেখছি তো, বর সামলাচ্ছিস, ঘরও সামলাচ্ছিস। কথা পাল্টাতে সীমাত বলল, লাঞ্চ করবি না? বেলা হয়েছে তো। করব, তাই তোকে নিতে এসেছি। আচ্ছা, আমি আসছি। বিনি পুরোটা সময় ইয়াসের দিকে তাকিয়েছিল। উন্মুক্ত পিঠ, পেশিগুলো ফুলে উঠেছে। সুঠাম ফর্সা শরীর মনকে জাগিয়ে তোলে। বিনি একটু হেসে বলল, ঠিক আছে, আয়, আমি যাচ্ছি। বিনি চলে গেল। সীমাত নিজেও অস্বস্তি বোধ করছিল। ইয়াস ওর দিকে ফিরে বলল, সীমাত, একটা কথা মনে রাখবে, যে যতই আপন হোক না কেন তাকে শতভাগ বিশ্বাস করবে না। চারপাশে অনেক কিছু থাকবে, আছে যা তুমি জানবেও না, তাই সব সময় সচেতন থাকবে। এই কথা বলেই সীমাদের কপালে ঠোঁট ঠেকালো ইয়াস। মেয়েটির যে কি হলো, আজ নিজ থেকেই জড়িয়ে ধরলো। বুকে মাথা ঠেকে শুনতে লাগলো প্রিয় স্বামীর হৃদস্পন্দন। হলুদের অনুষ্ঠান, মেয়েদের জন্য অনেকগুলো শাড়ি আনা হয়েছে, তবে ইয়াস সীমাতের জন্য আলাদা করে এনেছে। এই শাড়িটা খুব স্পেশাল করে বানানো। সীমাত সেটা পরতেই নিচ্ছিল, এমন সময় এলো বিনি। তার মন খারাপ। কি হয়েছে? না, কিছু না। বল। শাড়িগুলো আমার পছন্দ হয়নি, সবাই একরকম পরবে। তাতে কি, এটা তো ভালো। ভালো কোথায়? ভালো হলে তুই কি আলাদা পরতি? সীমাত বুঝলো না সে কি বলবে। বিনি মন খারাপ করে তাকিয়ে রইল। তারপর দেখতে লাগলো সীমাতের শাড়িটা। এটা তো খুব সুন্দর। আঁচল টেনে নিয়ে শরীরের ওপর দিল। আয়নায় নিজেকে দেখে বলল, দেখ কি মানিয়েছে আমায়। সীমাত পুরো সময় চুপ। সে কিছু বলতে চাইছে না। এবার বিনি বায়না ধরল, দে না তোর এই শাড়িটা। বিনি, অন্য শাড়ি আনিয়ে দিচ্ছি। অন্য শাড়ি কেন? এটা দিলে কি হবে? এটা উনি দিয়েছেন।
বিনি কোনো কথা ছাড়াই শাড়ি নিয়ে বেরিয়ে গেল। সীমাত ভাবলার মতো তাকিয়ে রইল। ও কিছু বলবে যে তারও উপায় নেই। হলুদের অনুষ্ঠানে সীমাতের শরীরে অন্য শাড়ি দেখে যা বোঝার বুঝে নিল ইয়াস। তবে সে চুপ রইল। ইয়াস সুন্দর পাঞ্জাবি পরেছে, তাকে দেখে যে কেউ মুগ্ধ হবে। বিনি এসে দেখলো সীমাতের পাশে দাঁড়িয়ে আছে ইয়াস। এই পুরুষটির প্রতি নজর লেগেছে ওর, কিছুতেই মাথা থেকে যাচ্ছে না। ইয়াস তখন সীমাতের বাহু জড়িয়ে ধরে কিছু বলছিল। এমন সময় বিনি ডেকে উঠল, এই সীমাত, একটু শোন তো। অসহায় নজরে তাকালো সীমাত। ইশারায় যেতে বলল ইয়াস। তার ভালো লাগছে না, বিনি মেয়েটি সুবিধার নয়। সীমাত অনেকক্ষণ ধরে গিয়েছে। ইয়াস অন্য কাজে ব্যস্ত হলো। হলুদের অনুষ্ঠান শুরু হয়েছে। জনে জনে মানুষ উপস্থিত হয়েছে। রুহি আর রেহানকে হলুদ লাগানো হচ্ছে। ইয়াস ভিড় পছন্দ করে না, তাই সে আড়ালে ছিল। ঠিক সেই সময় একটি হাত ওর গালে স্পর্শ করলো। পেছনে চেয়ে দেখলো বিনি খিলখিল করে হাসছে। বাহ, আপনাকে তো হলুদ লাগানোর পর অনেক সুন্দর লাগছে। ইয়াস রাগান্বিত বোধ করলেও মুখে সেটা প্রকাশ করলো না। আগে লাগতো না, ইদানিং সীমাতের ছোঁয়া পেয়ে সুন্দর হয়ে যাচ্ছি। কালো মেঘ ভর করলো বিনির হৃদয়, তবে সে হেসে উড়িয়ে দিল। সীমাত একটু দূরে দাঁড়িয়েছিল। বিনির হাতে হলুদের পাটি, সেটা থেকে একটু হলুদ নিল ইয়াস। বিনি খুশি হলো, এমনটাই চাচ্ছিল সে। সে ভেবেছিল ইয়াস তাকে হলুদ লাগিয়ে দেবে, তবে তেমনটা হলো না। ছেলেটা এগিয়ে গেল সীমাতের দিকে। সীমাত শাড়ি ঠিক করছিল। হুট করেই পেছন থেকে জড়িয়ে ধরলো ইয়াস। তারপর শক্ত করে হাতটা ঠেকিয়ে দিল রমণীর তুলতুলে পেটে। ইয়াসের ছোঁয়ায় পাগল হবার মতো অবস্থা হলো। নিজেকে ছাড়ানোর চেষ্টা করলে আরও কাছে নিয়ে নিল ইয়াস। তার হাতে থাকা হলুদ লেপটে যাচ্ছে মেয়েটির উদরে। পুরো দৃশ্যটা ঘটল বিনির চোখের সামনে। রাগে দুঃখে তার চোখে পানি চলে এলো। এর শাস্তি নিশ্চয়ই পেতে হবে সীমাতকে। পরের 2 দিন ভালোই যাচ্ছিল। বিনি ইয়াসের মুখোমুখি হয়নি, কিংবা ইয়াস সে সুযোগই দেয়নি। রিসেপশনে অনুষ্ঠান শেষে প্রায় সকলেই বাইরে আড্ডা দিচ্ছিল। ইয়াসের শরীর কিছুটা ক্লান্ত, সেই সাথে লোকজনের ভিড় তার পছন্দ নয়, সেজন্য নিজের ঘরে এসেছিল। মাথাটা হুট করে কেমন ঘোরাচ্ছে, শাওয়ার নেওয়া প্রয়োজন। বাথরুমে প্রবেশ করে চোখে মুখে পানি দিতেই দরজা পাশ থেকে শব্দ হলো। সে পেছনের দিকে তাকালো, দেখলো বিনি দাঁড়িয়ে। ইয়াস চোখ মুখ শক্ত করে ফেলল। তোমার সমস্যা কি? এখানে কেন এসেছো? বিনি কথা বলল না। সে কাছে এগিয়ে এলো। ইয়াসের মাথা তখনও ঘোরাচ্ছে, চোখ মুখ কেমন হয়ে আসছে। বিনি, আই ওয়ার্নিং ইউ, তুমি কিন্তু ধৈর্যের সীমা অতিক্রম করছো। বিনি এবার হাসলো, তার হাসিতে রহস্য। তোমাকে পেলে আমি সব করতেও রাজি জান। জাস্ট একবার ভালোবাসো আমায়। আমি কথা দিচ্ছি, আমি কাউকে বলবো না। ট্রাস্ট মি। শরীর ঠিক থাকলে এতক্ষণে বিনির গালে চড় পড়তো, তবে ইয়াস নিজেকে ঠিক রাখতে পারছে না। তার মাথা ঘোরাচ্ছে, চোখ খোলাটে দেখাচ্ছে। বিনি ঝর্ণা ছেড়ে দিল। এতে ইয়াস আর সে দুজনেই ভিজে গেল। পাতলা শাড়ি ভেদ করে ফুটে উঠল বিনির শরীর। ইয়াস চোখ বন্ধ করে নিল, তবে বিনি থামার নয়। ইয়াসকে তার চাই, যে কোনো মূল্যে চাই। সেজন্যই তো খাবারে বিশেষ 2 ধরনের মেডিসিন মিশিয়েছে। এতে করে ইয়াস নিজের নিয়ন্ত্রণ হারাবে, শারীরিক উত্তেজনা বাড়বে। বিনি চট করে তার শাড়ি খুলে ফেলল। ইয়াসের মনে হচ্ছে মেয়েটিকে খুন করে ফেলতে পারলে শান্তি মিলত, তবে এই মুহূর্তে ঠিক করে দাঁড়াতেও পারছে না সে। বিনি আরও কাছে এগিয়ে এলো। ইয়াসের হাত দুটো চেপে ধরল উদরে। ইয়াস ছটকা মেরে সরিয়ে নিল। জান, একবার ভালোবেসে দেখো, একবার ভালোবাসা দাও। আমি সীমাতের মতো গাধা নই, আমি অনেক ম্যাচিউর। ট্রাস্ট মি, সীমাতকে ভুলে যাবে। ইয়াস শান্ত হয়ে দাঁড়ালো। এভাবে সে পারবে না, মেয়েটিকে তাকে কাবু করে ফেলছে। ইয়াস নিজেকে সামলানোর চেষ্টা করছে, বারবার বেনিকে সরিয়ে দিচ্ছে, তবে বেনি থামছে না। সে ইয়াসকে নিয়ে বাথ টাবে চলে এসেছে। ইয়াসের বুকের উপর শুয়ে পড়েছে। এবার ইয়াস তাকে 2 হাতে ধাক্কা দিল। মেরি ছিটকে পড়ে গেল, আবার সামলেও নিল। নিজেকে পুরোপুরি অনাবৃত করতে যাবে, এমন সময় দরজা খোলার শব্দ হলো। দরজায় দাঁড়িয়ে সীমাত। বেনি চট করে প্ল্যান সাজালো, উঠে এসে জড়িয়ে ধরলো সীমাতকে। কান্নায় ভেঙে পড়ল। সীমাত, বাঁচা আমাকে, বাঁচা বোন। উনি আমার সর্বনাশ করতে যাচ্ছিল, বাঁচা বোন। সীমাত শান্ত স্থির। ইয়াস নিজেকে কোনো মতে উঠিয়ে নিল। সে 2 চোখে তেমন কিছুই দেখতে পারছে না। বেনি তোয়ালে নিয়ে নিজে আড়াল করলো, এমন ভাব করছে যেন ইয়াস তার এই হাল করেছে।
সীমাতের দু চোখে রাগ ঝরছে। সে নিজেকে ধরে রাখতে পারছে না, নিজের সবটুকু শক্তি প্রয়োগ করে বিনির গালে আঘাত করলো। বিনি ছিটকে পড়লো মেঝেতে। তুই আমায় মারলি? আমায় মারলি তুই? তোর বর আমার সাথে নষ্টামি করতে চাইলো আর আমার মারলি তুই? বের হবিনি। আমাকে বাধ্য করিস না তোর জানটা বের করে নিতে। বিনি বুঝলো সীমাতকে বলে লাভ নেই। সে দ্রুত বেরিয়ে গেল। ইয়াস কোনো মতে উঠে এসেছে। সীমাত তাকে দু হাতে জড়িয়ে ধরল। ইয়াস নিজের হয়ে সাফাই গাওয়ার চেষ্টাই চালালো না, কারণ ও জানে সীমাত তাকে ভুল বোঝেনি আর না কখনো বুঝবে। শেষ রাতে ইয়াসের নেশাটা কেটে গেল। তার শরীরে শারীরিক উত্তেজনার ওষুধ পড়েছে বিধায় সে কিছুটা নিয়ন্ত্রণহীন হলো। সীমাতও নিজেকে মেলে ধরেছে, মানুষকে সর্বোচ্চ ভালোবাসা দিয়েছে। ঘুম ভেঙে দেখলো সীমাত চেয়ে আছে। ইয়াস একটা শ্বাস ফেলে বলল, আমাকে ভুল না বোঝার জন্য থ্যাঙ্কস সীমাত। সীমাত একটু হেসে বলল, আপনার কোনো দোষ নেই, দোষ আমার। আমি অপাত্রে কন্যাদান করেছি। ভুলে গিয়েছিলাম 1 বছর ধরে যারা আমায় একটু ভালোবাসা দেয়নি তারা কেন হুট করে ভালোবাসা দেবে। ইয়াস কিচ্ছু বলল না, শক্ত করে জড়িয়ে ধরল বধূকে। তারপর গলার কাছটায় মুখ ঠেকিয়ে নিজের ক্লান্ত শরীরটাকে এলিয়ে দিল। সীমাতও জড়িয়ে ধরল ওভাবে। এই যে মানুষটা, যে তাকে সর্বোচ্চ ভালোবাসায় আগলে রাখে, তাকে ভুল বোঝার সাধ্য সীমাতের কি আছে? রিসেপশনের পরের 2 দিন বাড়িতে মেহমান ছিল। আজ সবাই চলে যাচ্ছে। ঘুম থেকে উঠে নাস্তার টেবিলে বসলো সবাই। সীমাত ধীরে সুস্থে খাবার পাচ্ছে। ইয়াস তাকে টেনে বসিয়ে দিল। খাও। পরে না, এক্ষুনি। ছেলেটার জোড়াজুড়িতে খেতে হলো সীমাতকে। টেবিলের এক পাশে বিলকিস আর বিনি। পরিবেশ শান্ত, কিছুটা ভয় কমেছে বিনির। ও ভেবেছিল সম্মানের কথা চিন্তা করে ইয়াস আর সীমাত বুঝি চুপ করে যাবে, তবে ওর ধারণা ভুল। সঠিক সময়ের অপেক্ষায় ছিল ওরা। সীমাত খাবার খাওয়া শেষে উপরে উঠে গেল। সেদিকে তাকিয়ে রইল বিনি। তারপর আবারও খাওয়ায় মনোযোগ দিল। খানিক বাদে সীমাতকে দেখা গেল, হাতে লাগেজ। সকলের দৃষ্টিতে বিস্ময়। ইয়াস নিজেও অবাক হয়েছে। সে সীমাতের কথা ভেবে চুপ করে গিয়েছিল, তবে সীমাত যে ছেড়ে দেবে না এটা বুঝতে পারছিল না। আম্মা, গাড়ি ঠিক করে দেওয়া হয়েছে, তোমাদের রেল স্টেশনে পৌঁছে দেওয়া হবে। বিলকিস কিছুটা অপমান বোধ করলেন, উঠে দাঁড়ালেন। সকলেও বিস্ময় নিয়ে তাকিয়ে। তুই আমায় তাড়িয়ে দিচ্ছিস সীমাত? হ্যাঁ। সহজ সরল উত্তর। এবার বিনি জ্বলে উঠল। বড়লোক বাড়ির বউ হয়ে আমাদের ভুলে গেলি সীমাত? আমার মা তোকে কম যত্ন করেছে? এবার সীমাতের হাসি পেল। এরা কখনো যত্ন করেছে ওর? তবেও চুপ রইল। পাশ থেকে কেউ কিছু বলছে না। তারা ঘটনা বোঝার চেষ্টা করছে। তুই ঠিক করছিস না সীমাত, এত স্বার্থপর। স্বার্থপর, তবে তোর মতো নষ্টা না। মুখ সামলে কথা বল সীমাত। তুই ভুলে যাস না আমি কে? তুই কে? তুই কেউ না। তুই হলি সেই মেয়ে যার ইজ্জতের মূল্য নেই। সোজাসুজি বললে পতিতা। এবার বিলকিস চটে গেলেন। উঠে এসে সীমাতকে থাপ্পড় দিতে চড়াও হলেন, তবে পারলেন না। ইয়াস আটকে দিল। আপনার সাহস কি করে হয় আমার স্ত্রীর গায়ে আঘাত করতে যাওয়ার? বিলকিস রক্তিম চোখে তাকালেন। সীমাত ইয়াসের হাত আঁকলে দাঁড়ালো। এদের বের করে দিন, আমি এদের মুখ দর্শন করতে চাই না। আর এই নষ্টা মেয়ে যেন আমার 2 চোখের সীমানায় না আসে। নষ্টা কোথাকার। তুই কি ভেবেছিস তোর এই নষ্টা শরীর দেখিয়ে আমার সবাইকে কাবু করতে পারবি? বোম ফাটিয়ে দিল সীমাত। বিনি নিজের হয়ে কথা বলতে পারল না। অপমানে গা জ্বলে যাচ্ছে বিলকিসের। তিনি তৎক্ষণাৎ মেয়েকে নিয়ে বেরিয়ে গেলেন। সীমাত কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ল। ওকে আগলে নিল ইয়াস, একদম বুকের সাথে মিলিয়ে নিল। বলল, এভাবে ভেঙে যেও না প্লিজ। ওরা এমন কেন ওরা আমাকে কেন ভালোবাসে না কেন? ইয়াস লম্বা করে দম নিল। সীমাতের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ওরা ভালোবাসেনি তো কি হয়েছে? আমি ভালোবাসি তো। এই যে সবাই তো ভালোবাসে তোমায়। সীমাত চুপ করে রইল। ইয়াসও তাই। মেয়েটিকে তার বাহু ধরে আগলে রাখল, যেন ছোট্ট কোনো পাখির ছানা। 2 বছর পর হাতে বেশ কিছু সময় পাওয়া গিয়েছে। রেহান, রুহি, সীমাত, ইয়াস ঠিক করলো কোথাও একটা ট্যুর দিবে। সেই অনুযায়ী সমস্ত প্ল্যানও করেছিল, তবে মাঝে বাধা হলেন ইয়াসের বাবা ইলিয়াস মাহমুদ। তার মধ্যে বহুদিন হলো গ্রামের বাড়ি যান না। ছেলেমেয়েরা এভাবে নিজ স্থানে না যাওয়া আসা করলে পরবর্তীতে নিজের শিকড়ই চিনবে না, তাই সকলে মিলে গ্রামে ঘুরতে যাবে। পরদিনই ব্যাগ গুছিয়ে বের হলো সবাই। ইয়াজের পাশে বসে সীমাত। সে চারপাশে মুগ্ধতা অনুভব করছে। ইয়াজের দাদা বাড়ি রাজশাহীতে,
পরিষ্কার পরিচ্ছন্ন পথঘাট বড় সুন্দর লাগছে। সীমাত চেয়েই রইল। ওরা যখন পৌঁছালো তখন প্রায় সন্ধ্যা হয়েছে। জোনাক পোকা খেলা করছে। কী যে সুন্দর লাগছে! সীমাত ধরার চেষ্টা করলো, তবে পারল না, তাই মন খারাপ করে ফেললো। সেটা দেখে ইয়াস তার বড় হাতে কিছু জোনাকি পোকা আটকে নিল। সীমাত আগ্রহ ভরে তাকিয়ে ধীরে ধীরে হাত খুলতেই জোনাকি পোকা বেরিয়ে এলো। এই যে কী সুন্দর দৃশ্য! ওরা এমন মজা করতে করতে বেশ লেট হয়ে গেল। তখন প্রায় 8টা বাজতে চলেছে। শুনশান পরিবেশ, চারপাশ স্তব্ধ। ইয়াস 2 হাতে আঁকড়ে নিল নিজ বধূকে। ভয় লাগছে? ফিক করে হেসে ফেলল সীমাত। তারপর ইয়াসের বাহু আগলে ধরে বলল, আপনি ভুলে গেলেন আমি গ্রামের মেয়ে। ইয়াস হাসল। বধূকে নিয়ে বাড়িতে প্রবেশ করতে চারপাশ থেকে মানুষের ভিড় লেগে গেল। মাহমুদ বাড়ির বড় ছেলে ইয়াস, তাই তার যত্ন একটু বেশি। তার বউয়ের ক্ষেত্রেও তেমনই। সকলে খাওয়া দাওয়া করে গল্প করতে শুরু করেছে। সীমাতও তাদের একজন। এদিকে ইয়াস ক্লান্ত। লং ড্রাইভ করায় শরীরে চাপ পড়েছে। তার রুম তৈরি, তবে সমস্যা সেটা না। সমস্যা হচ্ছে সীমাত। সেই সীমাতকে ছাড়া ঘুমাতে যাবে না। এদিকে সীমাত এত মানুষের থেকে উঠতে পারছে না, তার নাকি লজ্জা লাগছে। এমন পরিস্থিতিতে নিজেই উপস্থিত হলো ইয়াস। মেয়েলি আড্ডার মাঝখানে দাঁড়ালো পুরুষটি। কোনো ভালো মন্দ না বলেই বউকে কোলে তুলে নিল। তারপর বলল, আমার বউকে আমি নিয়ে যাচ্ছি। এই নিয়ে একজোট হাসাহাসি শুরু হলো। সীমাত লজ্জায় মুখ লুকিয়ে ফেলেছে। রুমে এসে অভিযোগের শেষ নেই। সেসব তো আক্কা করল না ইয়াস। বধূকে নিয়ে বসালো খাটে, সোজাসুজি জড়িয়ে ধরলো। একটা মিশিয়ে নিল বাহু ধরে। সীমাত থেমে রইল। শুধু ইয়াসই নয়, সীমাত নিজেও এই মানুষের আলিঙ্গন ছাড়া ঘুমাতে পারে না। মনে হয় কি যেন নেই। রুহি আর রেহান নদীর ধারে এসেছে। ছোট ছোট ছেলেমেয়েরা নদীতে নেমেছে। কী যে ভালো লাগছে! সীমাতের ঘুম থেকে উঠতে লেট হয়েছে। আসলে ইয়াসে উঠতে দেয়নি। ছেলেটা খুব বেশি সময় পায় না, তাই এই ধরনের ছুটিতে একটু বেশি ঘুমায়। সীমাত নদীর ধারে এসে লোভ পড়ল। তার গোসল করতে ইচ্ছে হচ্ছে, তবে সে বউ মানুষ, এভাবে নামতে পারবে না, তাই ওপর থেকেই দেখতে লাগলো। খানিক বাদে ইয়াসকে দেখা গেল। হাতে লাইফ জ্যাকেট রুহির জন্য আনা হয়েছে। মেয়েটা সাঁতার পারে না, সবটা দ্রুত ঘটল। ওকে টেনে নামিয়ে নিল ইয়াস। ঠান্ডা শীতল জলে পুরো শরীর ভালো লাগায় ছেয়ে গেল। ইয়াস আর সীমাত সামান তালে সাঁতার কাটছে। মাঝ নদীতে এসে মেয়েটির কোমর জড়িয়ে ধরল ইয়াস। সীমাত চিৎকার করে উঠল। সে ভয় পেয়েছিল। আরে আপনি ভয় পাইয়ে দিয়েছিলেন। আমি জানতাম তুমি ভীতু। মোটেও না। মোটেও হ্যাঁ? না। হ্যাঁ। সীমাত এবার হাতের মাঝে পানি নিয়ে ইয়াসের চোখে মুখে ছিটিয়ে দিল। ইয়াসও দুষ্টুমিতে কম না, মেয়েটিকে জড়িয়ে ধরে একসাথে ডুব দিল। ডুব শেষে সীমাত হেসে ফেলল। ইয়াসও তাই। ওর ঘোর কাটতে না কাটতেই ভেজা ঠোঁটে স্পর্শ করলো ইয়াস। সীমাত লজ্জায় শেষ। চারপাশে কত মানুষজন, যদি কেউ দেখে নিত। রাজশাহীতে ভীষণ ভালো সময় গিয়েছে সীমাতের, তবে বাড়ি ফিরতে মনে হলো সে অসুস্থ। সেদিন সন্ধ্যায় অসুস্থতা আরও বেড়ে গেল। ইয়াস অফিস থেকে ফিরে এসে দেখলো সীমাত নেতিয়ে পড়েছে। সে ডাক্তার ডাকলো, চেক আপ করা হলো। ইয়াসের ভয় হচ্ছিল খুব, তবে ওর ভয় কাটিয়ে ডাক্তার জানালো আহামরি কিচ্ছু নাই, শরীরটা কিছুটা দুর্বল, সম্ভবত জয়েনের জন্যই এমনটা হয়েছে, যত্ন নিলেই ঠিক হয়ে যাবে। ইয়াস যেন দম ফিরে পেল। সীমা তার জীবনে আসার পূর্বে ঘর সংসার নিয়ে সে কখনো ভাবেনি। ব্যক্তিগত জীবনকে সাজানোর কথা মাথায় আসেনি। সারাক্ষণ বিজনেস নিয়ে পড়েছিল। অথচ এখন মনে হয় এই মেয়েটি ছাড়া সে একেবারেই শূন্য। সেদিন খুব রাত সীমাতের বড় মসৃণ হলো। ওর ইচ্ছা হলো বারান্দায় বসে চাঁদ দেখবে। ইয়াস ক্লান্ত ছিল, তবে ওর মুখে কোনো বিরক্তি রইল না। ও সীমাতকে নিয়ে বারান্দায় এলো, পাশাপাশি বসলো। মেয়েটার মাথা ঠেকালো ওর বাহুতে। ও আগলে ধরলো। তারপর দেখতে লাগলো রূপালি রাঙা বিশাল চাঁদটাকে। ইয়াজের ভেতরটা শীতল হলো। ও তাকালো বধূর পানে। এক চিলতে হাসি ফুটে উঠল অধর জুড়ে। এই মেয়েটির জীবনে এক বিন্দু ভালোবাসা হয়ে ধরা দিয়েছে ইয়াস। শেষ হয়েছে অপেক্ষার প্রতিটা প্রহর। এখন শুধু ভালোবাসার পালা।